ওই ওই হারামি, আমাকে কষ্ট দিতে তোর ভালো লাগে তাই না? কাল সারা রাত তোর টেনশনে আমার ঘুম আসেনি। পাগলের মতো তোকে বারবার কল করেছি, কত মেসেজ করেছি। যখনই কল দিয়েছি তখনই তোর ফোন বন্ধ দেখেছি। ইচ্ছে হয়েছিল দম বন্ধ হয়ে মরে যাব। আমার কথা কি তোর একবারও মনে পড়লো না? তুই ভালো করে জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আর সেই তুই সারা রাত আমাকে কষ্ট দিয়েছিস, আর এখন এসেছিস দরদ দেখাতে। আমার কাউকে লাগবে না, কিছু লাগবে না আমার। এসেছিস কেন তুই? যা, চলে যা। তোকে আমার দরকার নেই, তুই আমার কষ্ট কখনোই বুঝিস না। পাগলি মেয়ে, তুমি জানো এমনটা কেউ করে? আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর সত্যি বলতে আমি তোমাকে খুব ভালোবাসি। সরি শোনো, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি এভাবে কান্না করলে আমার একদমই ভালো লাগে না। লক্ষ্মী শোনো আমার, প্লিজ আর কান্না করো না। কেন কান্না করব না? তুই তো আমাকে কান্না করাস, আমাকে কষ্ট দিস। এসব করে তোর ভালো লাগে তাই না? দেখবি একদিন আমি তোর এই কষ্ট সহ্য করতে না পেরে মরে যাব। এসব বাজে বাজে কথা আর কখনো বলবে না, না হলে কিন্তু খুব খারাপ হবে। এসব কথা আমার শুনতে একদমই ভালো লাগে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এবার বলো, কাল সারা রাত আমার ফোন কেন ধরনি? কেন তুমি ফোন অফ করে রেখেছিলে? আর তুমি কি যেন বলতে চেয়েছিলে আজকে? আগে বলো, তুমি সব কথা শোনার পর রাগ করবে না, মাথা ঠান্ডা রাখবে, আর আমার সিচুয়েশন বোঝার চেষ্টা করবে। তোমার কথা শুনে আমার টেনশন আরও বেড়ে যাচ্ছে। প্লিজ আর দেরি না করে বলে ফেলো কি বলবে। আমি আর নিতে পারছি না। আমার বিয়ে হয়ে গেছে। তো তুমি আমার সঙ্গে মজা করছো তাই না? দেখো, আমার সব কিছুই পছন্দ, কিন্তু এমন বিষয় নিয়ে মজা করা একদমই পছন্দ না। বাবা, আমি সত্যি কথা বলছি, এই বিষয় নিয়ে আমি কেন তোমার সঙ্গে মজা করব? আমি সিরিয়াস। দেখো, আমি জানি আমি যা বলেছি তা তোমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব, কিন্তু তোমার কাছে আমি কিচ্ছু লুকোতে চাই না, তাই তোমাকে সব সত্যিটা বলে দেওয়াই ভালো। ভয় হচ্ছে আমার, যেদিন আবার কিছু করে না বসে। ওহ, আমার কপালে কি যে আছে। ওই, ছাড় আমাকে। আমাকে কি নিজের বউ পেয়েছিস নাকি? এভাবে ধরে আছিস কেন? আগে আপনি নিচে চলুন। এভাবে কেউ সুইসাইড করতে যায়? সুইসাইড? কে সুইসাইড করতে যাচ্ছিল? কেন আপনি? আমি সুইসাইড করতে যাচ্ছি তোকে কে বললো? এটা আবার বলা লাগে নাকি? আপনার এত বড় একটা ক্ষতি হলো, এর থেকে তো যে কেউ বোঝা যাবে যে আপনি সুইসাইড করতে এসেছেন। চুপ কর হারামজাদা। কানের নিচে এমন একটা দেব না যে এই বৃষ্টির ভেতর জল জলে সূর্য দেখতে পাবি। মানে? মানে আমাকে ছাড়বি নাকি কষে একটা দেব? তার মানে আপনি সুইসাইড করতে আসেননি? আমাকে কি পাগলে কামড়িয়েছে যে আমি সুইসাইড করব? একটা বিয়ে ভেঙেছে, 10টা বিয়ে আসবে, এতে সুইসাইড করার কি আছে? কতদিন পরে বৃষ্টি হলো, এজন্য আমি বৃষ্টিতে ভিজতে এসেছি। রাফি অবাক হয়ে তাকিয়ে আছে, মনে মনে বলল, এসব কি বলছে সুমাই আপু? বিয়ের মতো এত বড় একটা জিনিস ভেঙে গেল, আর আপু এখানে এসেছে বৃষ্টিতে ভিজতে? নিজের বিয়ে ভেঙে গেছে সেদিকে কোনো মাথা ব্যথাই নেই। এই তো দেখছি বিয়ের থেকে বৃষ্টি বড় হয়ে গেল। কি ভেবেছিল আমার কি হলো? তবে একটা জিনিস মাথায় আসছে না, বিয়েটা ভাঙলো কিসের জন্য সেটাই তো জানতে পারলাম না। আচ্ছা, সুমাপুর কাছে কি শুনবো? না না, শেষে দেখা গেল সত্যি সত্যি দু একটা থাপ্পড় বসিয়ে দিল। বাড়িতে লোকজনে ভরা, শেষে মান সম্মানে টানাটানি পড়ে যাবে। এদিকে সবাই ছাদে চলে এসেছে। সুমাইয়াকে ধরে সবাই নিচে নিয়ে গেল। পিছন পিছন রাফিও চলে আসলো। করিম আঙ্কেল রাফিকে বলল, রাফি, তোকে ধন্যবাদ আমার মেয়েকে বাঁচানোর জন্য। আরে না না, কি যে বলেন, এটা তো যে কেউ করতো। এদিকে বাইরে থেকে ভিজতে ভিজতে শরীফ সাহেব ভিতরে চলে আসলেন। এসে বলল, করিম সাহেব, ছেলেপক্ষকে আটকাতে পারলাম না, কোনোভাবে বোঝাতে পারলাম না, ওনারা চলে গেছেন, হয়তো আর কিছুই করার নেই। রাফি মনে মনে বলল। গলাটা কেমন যেন চেনা চেনা লাগছে। দরজার দিকে তাকাতে রাফি অবাক হয়ে গেল। আরে আব্বু, আব্বু এখানে কি করছে? পরক্ষণে রাফি বিড়বিড় করে বলল, বলে তো গেছিলাম আপুর বিয়েতে আমাদের দাওয়াত দিয়েছিল, আর এলাকায় আমার আব্বুর নাম ডাক আছে। তার থেকে বড় কথা, আমরা একই এলাকায় থাকি। রাফিকে এখানে দেখে রাফির আব্বু বলল, কি রে রাফি, তুই এখানে? তুই না ভার্সিটিতে গেলি? আসলে আব্বু, দেখতেই তো পাচ্ছ কী অবস্থা শরীরের। বৃষ্টির কারণে এই পরিস্থিতি, ভার্সিটি যেতেই পারিনি, তাই বাসায় ফিরছিলাম, আর পথে এসব দেখে এখানে চলে আসলাম। সুমাইয়া বসে আছে। বাসার সকলেই নানা কথাই ব্যস্ত। এভাবে প্রায় 10-15 মিনিট চলতে লাগলো। রাফি এক কোণে দাঁড়িয়ে আছে। সুমাইয়ার আম্মুর জ্ঞান ফিরে উনি মেয়ের পাশে এসে বসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আমরা কি তোকে কিছু বলছি? তুই কেন সুইসাইড করতে গিয়েছিলি? যা হবার তা তো হয়ে গেছে। তোর কিছু হয়ে গেলে আমাদের কি হতো? এক একে করে
সকলেই সুমাইয়াকে বোঝাচ্ছে। সুমাইয়া তো এক মনে সব শুনে চলেছে। রাপি এসব দেখে মনে মনে বলছে, এটা পাগল নাকি? কাকে কি বোঝাচ্ছে? বিয়ে ভাঙার কারণে দুঃখ তো দূরের কথা, দেখে মনে হচ্ছে আরো বেশি খুশি হয়েছে। কিছুক্ষণ পর সুমাইয়ার বড় ফুপো বলে উঠল, হ্যাঁ রে সুমাইয়া, তুই যে বিয়ের আসরে বললি তুই অন্য ছেলেকে পছন্দ করিস, তার সেই ছেলেটা কে? এবার আমাদেরকে বলবি? সুমাইয়া সকলের দিকে তাকালো, মনে মনে বলল, বুড়ো একটা ব্যাটার সাথে আমার বিয়ে দিতে চলেছে। কোথায় আমার পেছনে কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে ঘুরে বেড়ায়, আর আমাকে নাকি ওই টাকাওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমি একটা ছেলেকে পছন্দ করি বলে তো দিলাম, এখন কি করি? বিয়ে ভাঙার জন্য মিথ্যা কথা বলে তো দিলাম, এখন সবাইকে কি উত্তর দেব? এই সময় সে ছেলেকে কোথায় পাবো? জীবনে একটা প্রেম করতে পারলাম না, হুট করে বলে দিলাম, এখন কি করি? সুমাইয়ের খালুজান বলে উঠল, আর সময় নষ্ট করা যাবে না। এলাকার সবাই এমনিতেই নানা কথা বলছে, বিভিন্ন কথা রটিয়ে বেড়াচ্ছে। মান সম্মান তো গেছেই, এখন যা করার তাড়াতাড়ি করতে হবে। লোকের মুখ বন্ধ করতে হলে ওকে আজকেই এখনই বিয়ে দিতে হবে। একটা কাজ করুন, ওই ছেলেটার বাসায় যান। সুমাইয়া যখন পছন্দ করে আর ছেলেটা যখন ওকে পছন্দ করে, তাহলে ওদের ফ্যামিলির সঙ্গে কথা বলে আজকেই এদের বিয়েটা দিয়ে দেই। সুমাইয়া খালুজানের কথাই সকলেই একমত, যা করার তাড়াতাড়ি করতে হবে। করিম সাহেব মেয়েকে বলল, ছেলেটার বাসা কোথায়, ঠিকানা দে। সুমাইয়া কি করবে কিছুই বুঝতে পারছে না। এখন কার কথা বলবে, কার ঠিকানা দেবে? এদিকে সুমাইয়াকে বারবার ছেলেটার কথা জিজ্ঞেস করা হচ্ছে, বারবার ছেলেটার ঠিকানা চাওয়া হচ্ছে, কিন্তু সুমাইয়া কিছুই বলছে না। হাতের নখ কামড়ে চলেছে সুমাইয়া। সুমাইয়ার নখ কামড়াতে কামড়াতে হঠাৎ রাফির দিকে নজর পড়ল। রাফি সুমাইয়াকে নিজের দিকে তাকাতে দেখে মনে মনে বলল, এভাবে আমার দিকে তাকাচ্ছে কেন? মনে হয় এখনও গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। না, ভার্সিটিতে তো আর যাওয়া হলো না, এর থেকে ভালোভাবে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেই। এরপরের সময় আপুর বিয়েটাও খাওয়া যাবে। এমন বৃষ্টির দিনে খাওয়াটা একেবারে মজা নিয়েই খাওয়া যাবে। সুমাইয়াকে চুপ থাকতে দেখে সুমাইয়ের আম্মু বলে উঠল, নিজের বিয়েটা তো ভাঙলি, এলাকায় আমাদের মান সম্মান কিছু রাখিসনি, আর এখন তোকে সেই ছেলেটার কথা জিজ্ঞাসা করছি আর তুই চুপ করে বসে আছিস? বল ছেলেটাকে। সুমাইয়া মুখ দিয়ে কিছু বলল না, নিচের দিকে তাকে ডান হাত উঠিয়ে সামনের দিকে ইশারা করলো। বাসার সকলেই সুমাইয়ের হাতের দিকে তাকালো। এদিকে রাফির চোখ তো বেরিয়ে আসার মতো অবস্থা, রীতিমতো হাত পা কাঁপছে। রাফি অবাক হয়ে তাকিয়ে আছে, মনে মনে বলল, সুমায়াপুর হাতটা মনে হচ্ছে আমার দিকে। দূর ভাল, এতে মনে হওয়ার কি আছে, আমার দিকে তো হাত দিয়ে আছে। রাফি বাসার সকলের দিকে একবার তাকালো। বাসার সকলেই চুপ করে রাফির দিকে তাকিয়ে আছে। সামনে বসে থাকা নিজের আব্বুও রাফির দিকে তাকিয়ে আছে। এমনভাবে সবাই তাকিয়ে আছে যেন কোনো দাগি আসামি সবার সামনে দাঁড়িয়ে আছে। সুমাইয়ের আম্মু অবাক হয়ে বলল, রাফি, তুই রাফিকে পছন্দ করিস? সুমাইয়া নিচের দিকে তাকিয়ে আছে। সুমাইয়ের আম্মু কথা শুনে সুমাইয়া আস্তে করে বলল, আমরা একে অপরকে পছন্দ করি, আর আমাদের 3 বছরের রিলেশন, আর কিছু বলতে পারবো না। এখন যা ইচ্ছে তোমরা করো। রাফি তো সুমাইয়ের মুখ থেকে সব কথা শুনে টাস্কি গিয়ে দাঁড়িয়ে আছে। এমন মনে হচ্ছে যেন সামনে থেকে কেউ একজন এসে আঁচলা বাজ দিয়ে চলে গেল। রাফি আমতা আমতা করে বলল, আপনারা সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আছেন? সুমাইয়া আপু, আপনি সব কি বলছেন? আমি আর আপনি রিলেশনে আছি? বিশ্বাস করুন সবাই, আপু মিথ্যা কথা বলছে, আমাদের মাঝে কিচ্ছু নেই। আর আপু কেন মিথ্যা কথা বলছে আমি সেটাই বুঝতে পারছি না। সুমাইয়া আপু প্লিজ, আপনি সবাইকে সত্যিটা বলুন। সুমাইয়া মনে মনে বলল, আমি কি ইচ্ছে করে বলছি? আমাকে তো বলতে হচ্ছে। আমার নিজের কাছেও কেমন লজ্জা লাগছে। আমার থেকে জুনিয়র একটা ছেলেকে এভাবে কিছু বলতে হবে কখনো ভাবতে পারিনি, কিন্তু এখন আর কিছুই করার নেই। আপাতত ওই টাকাওয়ালা হনুমানটার চেয়ে আপাতত এটা অনেক ভালো আছে। এখন আপাতত বিয়েটা করি, বিয়ের পর সব কিছু ঠিক হলে ডিভোর্স দিয়ে নেব। আর সামনে আমার ক্যারিয়ার, এখন কিছু হলে আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। তাই এখন যে করেই হোক বিয়েটা করতে হবে। সুমাইয়া মাথা নিচু করে বলে উঠল, আমি তোমাদের কিছু আগে বলিনি এই কারণে যে রাফি আমাকে বিয়ে করতে চায় না। ওকে কতবার বুঝিয়েছি যে দুজন দুজনকে ভালোবাসি, এটা পরিবার মেনে নেবে, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। তাই সাহস করে তোমাদের কিচ্ছু বলতে পারিনি। আর এখন যখন সব কিছু জেনেই গেছো তোমরা, তখন আর লুকানোর কি আছে? এখন তোমরা যা ভালো বোঝো তাই করো।
রাফি কিছু বলতে যাবে, তখনই রাফির আব্বু রাফির দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। একটা মেয়ের জীবন নিয়ে তুমি কি খেলা শুরু করেছো? একবার আমাদের বলতে পারতে। আর তাছাড়া সুমাইয়া মামনিকে কি দেখতে শুনতে খারাপ নাকি? যাই হোক, সব কিছু যখন এতদূর চলে এসেছে তখন আর দেরি করে লাভ নেই। এখানে সবাই আছে, কাজী সাহেবও আছে, আর আমারও কোনো আপত্তি নেই। আমি বাড়িতে ফোন করে সব কিছু বলে দিচ্ছি। ওদিকে যতটুকু পারে ওরা গুছিয়ে নেবে, তারপর ভালো একদিন দেখে অনুষ্ঠান করলেই হবে। এখন আপাতত বিয়েটা হয়ে যাক, কি বলেন করিম সাহেব? করিম সাহেব বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, আমার আর কি বলার আছে? ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, তার চেয়ে বড় কথা এত কিছু ঘটে গেছে। এখন আর এসব বলে লাভ নেই। ভালোই ভালোই বিয়েটা হয়ে যাক, তারপর যা করে দেখা যাবে। কাজী সাহেব, আপনি বিয়ে পড়াতে শুরু করুন। শরীফ সাহেব ছেলেকে ধমক দিয়ে সুমাইয়ের পাশে বসিয়ে দিল। কাজী সাহেব যথারীতি কাজ শুরু করে দিল। রাফি মাথাটা হালকা ঘুরিয়ে সুমাইয়ের দিকে তাকালো। সুমাইয়া নিচের দিকে তাকিয়ে আছে এখনো। রাফি ভ্যাবলাকান্তের মতো চেয়ে আছে, মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। কথা বের হবেই বা কিভাবে? যা ঘটে চলেছে তা কোনো স্বপ্নের থেকে কম কিসে? রাফি মনে মনে বলল, সুইসাইড তো দেখছি এখন আমারই করা লাগবে। আর না, কি করব কিছুই বুঝতে পারছি না। এসব কথা যদি জেরিন একবার জানতে পারে তাহলে আমাকে কুচু কুচু করে চাটনি বা স্যুপ বানিয়ে খাবে। জীবনে একটা মেয়ের সঙ্গে রিলেশনে জড়িয়েছি, মেয়েটার নাম জেরিন। ভার্সিটিতে আমার সঙ্গে পড়ে। রিলেশনের 1 বছর পর জানতে পারি জেরিনের সম্পর্কে। প্রথমে আর সম্পর্কে কোনো খোঁজখবরই নেয়নি। প্রেম ভালোবাসা যথারীতি তার মতোই চলছিল। দেখতে দেখতে মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। এরপর একদিন হুট করে জানতে পারলাম মেয়েটার কেউ না, আমাদের প্রাণপ্রিয় মাননীয় এমপি মহোদয়ের মেয়ে। বিষয়টা জানার পরে 2 দিন তো জ্বর থেকে উঠতে পারিনি। এরপর 2 দিন কেটে যায় চিন্তায়, না জানি এমপি সাহেব তার লোকজন দিয়ে আমাকে গুম করে ফেলে কিনা। পুরো 1 মাস নিজে জানটা ভার্সিটির ভেতরে ব্যাগের ভেতরে করে নিয়ে করেছি। এরপর অবশ্য এমপি সাহেব বিষয়টা জেনেও গেছেন, তবে সে কাহিনী অন্যরকম। জেরি নিজের আব্বুকে বলেছিল আর আমাদের ভালোবাসাকে মেনে নেয়, তবে তার পরিপ্রেক্ষিতে একটা শর্ত বসিয়ে দিয়েছে জেরিনের আব্বু। সে যাই হোক, এটা পরেই বলা যাবে। এখন যে বিপদে পড়তে চলেছি সেটাই বা সামলাবো কিভাবে? আমি এখনো বুঝতে পারছি না সুমাইয়া আপু কেন আমার সঙ্গে এমনটা করলো। একটু পর কাজী সাহেব বলে উঠল, বাবা বলুন কবুল। রাফি অসহায়ের মতো কাজী সাহেবের দিকে তাকিয়ে আছে। কাজী সাহেব আবারও বলল, বলুন কবুল। রাফি নিজের মনে পাথর রেখে বলে উঠল, কবুল কবুল কবুল। রাফির কবুল বলা শুনি সব একটা স্বস্তির নিঃশ্বাস নিল। দেখতে দেখতে সময় কেটে গেছে, বাইরে বৃষ্টি থেমে গেছে, তবে আকাশে এখনো ঘন কালো মেঘ অবরোধ করে ঠিক বসে আছে। হু হু করে ঠান্ডা বাতাস বইছে। দমকা বাতাসে গাছপালাগুলো যেন পাখা মেলে সে খোলা আকাশে। বাইরে এই ঠান্ডা বাতাস বেলকনি দিয়ে রুমের ভেতর প্রবেশ করছে। বেলকনির সাইডের পদ্মা বাতাসে উঠছে। রুমের মাঝে ফুল দিয়ে সাজানো খাট। পুরো রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। খাটের মাঝখানে ঘোমটা দিয়ে বসে আছে সুমাইয়া, পরনে লাল বেনারসি শাড়ি। পুরো খাট জুড়ে বিছানো ফুলের শাড়ি। এদিকে রাফি ড্রয়িং রুমে বসে আছে। রাফির আব্বু আর আম্মু নিজের রুমে বসে আছে। একটু পর রাফির আম্মু বলল, ছেলেটাকে এবার রুমে যেতে বল, সেই তখন থেকে ড্রয়িং রুমে বসে আছে। ওদিকে মেয়েটা একা একা রুমে বসে আছে। কি বলছো? রাফি এখনো রুমে যায়নি? না, ড্রয়িং রুমে বসে আছে, কেবল ও দেখে আসলাম। আচ্ছা, আমি দেখছি। রাফির আব্বু রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতে দেখলো রাফি বসে আছে। শরীফ সাহেব হালকা কেঁচে উঠল। রাফি পাশে তাকে আব্বুকে দেখে বলল, আব্বু কিছু বলবে? রুমে না গিয়ে এখানে বসে আছো কেন? এমনি আব্বু, একটু পরে যাই। মেয়েটা রুমে একা একা বসে আছে। যাই হয়েছে না হয়েছে, ও এখন তোমার বউ, এ বাড়ির বউ এখন। যাও, রুমে যাও। রাফি আর কিছু না বলে সোজা রুমে চলে গেল। সুমাইয়া দরজা খোলার শব্দ শুনে মাথাটা হালকা তুলে দরজার দিকে তাকালো। দেখলো রাফি রুমে এসেছে। সুমাইয়া নিজের ঘোমটা নিজেই তুলে ফেলো। রাফি দরজা লাগিয়ে ভেতরে চলে আসলো। খাটের উপর নজর পড়তে রাফি অবাক হয়ে তাকিয়ে রইল। মনে মনে বলল, কি করছো আপু? দেখে তো মনে হচ্ছে হাতে একটা বই। এখন কি বই পড়ছে না কি? রাফিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুমাইয়া বলে উঠল, আমি আগে ফ্রেশ হতে যাব নাকি তুই যাবি? সুমাইয়ের কথায় রাফির যেন হুঁশ ফিরল। একটু এগিয়ে এসে রাফি বলল, আমি না কিছুই বুঝতে পারছি না। আপনি কেন মিথ্যে বললেন আর আমাকে বা কেন বিয়ে করলেন?
কেন আমার জীবনটা এভাবে শেষ করে দিলেন? সুমাইয়া বইয়ের পাতা থেকে চোখ উঠিয়ে রাফির দিকে তাকালো। সুমাইয়ের এমন চাহনিতে রাফি কিছুটা অবাক হলেও বুঝতে পারল না এই চাহনির মানে কি। শুনেছি যুবতী নারীর চোখের চাহনি তীক্ষ্ণ, বল্লমের আঘাতের চেয়েও ভয়ানক হয়। তবে কি এই চাহনি সেই চাহনি? এক মুহূর্তের জন্য রাফি কেমন ভাবনায় জড়িয়ে গেল। সুমাইয়া খাট থেকে নেমে রাফির সামনে সে দাঁড়িয়ে পড়ল। তোর কোনো কথার উত্তর আমি দিতে বাধ্য না। আমার যা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আর একটা কথা তোকে বলি, যদিও আমাদের বিয়ে হয়েছে, কিন্তু কখনো ভুল করেও আমাকে স্পর্শ বা আমার কাছে আসার চেষ্টা করবি না। ঠিক সময় আসলে আমরা আলাদা হয়ে যাব, আর ততদিন আমাদেরকে শুধু অভিনয় করতে হবে। সুমাইয়ের কথা শুনে রাফি কিছুই বুঝতে পারল না। রাফি মনে মনে বলল, অভিনয়? এখন আবার অভিনয় করতে হবে? চলছেটা কি? রাফি একটু বিরক্ত হয়ে বলল, আমাকে সব কিছু বলবেন প্লিজ। আমি না আপনার কথার কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, বেশি বুঝলে সমস্যা। শুধু যা বলেছি তাই করো, এর থেকে বেশি করার চেষ্টা করবে না। আমি ফ্রেশ হতে যাচ্ছি। সুমাইয়া ফ্রেশ হতে চলে গেল। রাফি এক প্রকার হতাশ হয়ে খাটে বসে পড়ল। পকেট থেকে ফোনটা বের করে ওয়েল পেপারে জেরিনের ছবিটা দেখতে লাগলো। মনে মনে বলল, আমাকে মাফ করে দিও জেরিন। এসব কথা তুমি জানার পর তোমার কি রিয়াক্ট হবে সেটা আমি জানি না। কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ফোনটা বিছানায় রেখে রাফি বেলকনিতে চলে আসলো। বাইরের দমকা বাতাস গায়ে এসে লাগলো, তবু যেন মন শান্ত হচ্ছে না। অশান্ত এই ব্যক্তিত্ব ঘিরে ধরেছে। পরক্ষণে রাফির ফোনটা বেজে উঠল। ফোন বাজার শব্দ শুনে আবার রাফির বুকে ধুকপুক শব্দ বেড়ে গেল। রাফি জানে জেরিন কল করেছে। প্রতিদিন রাতে সময়ও কল করে, তবে হয়তো জানে না প্রতিদিনের মতো আজকের রাতটা আর আগের মতো নেই। এই দমকা বৃষ্টির এক মুহূর্ত সব কিছু পাল্টে গেছে। সুমাইয়া ওয়াশরুম থেকে নিজের চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। রাফির ফোন বেজে চলেছে। সুমাইয়া চুল মুছতে মুছতে বলল, ফোন বাজছে, ওখানে দাঁড়িয়ে তো কি ভাবছিস? সুমাইয়া কথায় রাফির যেন হুঁশ ফিরল। তড়িঘড়ি করে ফোনটা নিয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। রাফির এমন কাণ্ড দেখে সুমাইয়া কিছুটা অবাক হলো। বিড়বিড় করে বলল, এর আবার কি হলো? এমন ভাব করছে যেন দেশের প্রেসিডেন্ট ওনাকে ফোন করেছে। সুমাইয়া আর কিছু না ভেবে বিছানা গুছিয়ে খাটের উপরে থাকা বইটা নিয়ে পড়তে লাগলো। এদিকে আকাশে কালো মেঘ, চারিদিকে হু হু বাতাস। রাফি ফোনটা নিয়ে ছাদে চলে এসেছে। কয়েকবার ফোন এসে কেটে গেল। কেন জানি আজ ফোনটা ধরার সাহস হচ্ছে না। কথা ভাবতে আবারও ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তার কিছু একটা ভেবে অবশেষে রাতে ফোনটা রিসিভ করলো। কানের কাছে ফোন ধরতে ওপাশ থেকে রাগী সুরে জেরিন বলে উঠল, ওই, তোমাকে কতবার কল করেছি আমি, কোথায় ছিলে তুমি? ফোন ধরতে এতক্ষণ লাগে? রাফি কি বলবে বুঝতে পারছে না। জেরিন রাফিকে চুপ থাকতে দেখে বলল, হ্যালো, কি হলো? কথা বলছো না কেন? এভাবে চুপ করে আছো যে? দীর্ঘ একটা শ্বাস ছেড়ে রাফি বলল, কি করো? লুডো খেলবা? রেগে আছো যে? তো কি করব? কতবার কল করেছি তোমাকে, আবার কল ধরে তুমি চুপ করে আছো। কি হয়েছে? কিছু হয়েছে? কাল বলবো তোমাকে। মানে কিছু না। কাল ভার্সিটিতে আসবে না? হ্যাঁ, আসবো। তাহলে কাল তোমাকে সব বলবো। রাফি, কি হয়েছে? দেখো, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। তুমি জানো আমি টেনশন নিতে পারি না। প্লিজ এখন বলো আমাকে কি হয়েছে। বললাম তো কাল তোমাকে সব বলবো। ভালো লাগছে না এখন। কাল সকাল সকাল ভার্সিটি চলে এসো। রাখছি এখন, কেমন? রাখছি মানে? হুট করে ফোন ধরলে, আজ কবি কী সব বলে চললে? তোমার কথার আমি কিছুই বুঝতে পারলাম না, আর আমাকে কিছু বললে না। টেনশনে আমার রাতে ঘুম হবে না আজ। আমাকে এভাবে কষ্ট দিয়ে তোমার খুব ভালো লাগে, তাই না? প্লিজ শোনা, আর জোর করো না। তোমাকে কাল আমি সব বলবো। ঘুমিয়ে পড়ো তুমি। দেখো, আমার কিন্তু রাগ হচ্ছে খুব। আর আমার রাগ হলে কিন্তু কি হয় তুই খুব ভালো করেই জানিস। আমি কিন্তু এখনই সোজা তোমার বাসায় চলে আসবো। আরে না না, পাগলামো করো না। বললামই তো কাল আমি তোমাকে সব বলবো। আর তেমন কিছুই হয়নি, এত টেনশন করতে হবে না। মনের ভেতর টেনশন ঢুকিয়ে দিয়ে এখন বলছো টেনশন করতে হবে না। তুমি জানো তুমি আমার কাছে কি, তোমাকে আমি কতটা ভালোবাসি। দেখো, এমন তেমন কিছু হলে কিন্তু আমি কিছু একটা করে বসবো, তখন কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না। পাগলামি করো না জান, যাও ঘুমিয়ে পড়ো। রাখছি, কেমন? রাফি কথা বলে ফোনটা কেটে দিল। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস নিয়ে ফোনটা অফ করে দিল রাফি। রাফি জানে জেন আবারও কল করবে, আর বারবার কল করবে। জেন মেয়েটা এমনই, এতে কোনো সন্দেহ নেই। যে মেয়েটা আমাকে খুব ভালোবাসে, খুব বলতে ওর ভালোবাসাটা একটু
অতিরিক্তই। সব কিছু মেনে নিতে পারবে, কিন্তু আমার কিছু হলে কিছুতেই মেনে নিতে পারবে না। বড্ড ভালোবাসে আমাকে মেয়েটা। হয়তো আজ সারা রাত ঘুমাতে পারবে না, হয়তো কাল ফোন অন করে দেখতে পাবে 1000টা কল করেছে, হয়তো কাল খুব রাগ করে থাকবে, খুব অভিমান করে থাকবে। যদিও ওর রাগের আর অভিমানের মাঝে ভালোবাসাটাই অধিক পরিমাণে থাকে। এসব কথা ভাবার মাঝেই হঠাৎ আকাশে এক বিকট শব্দে বিদ্যুৎ চমকালো। রাফি শিউরে উঠল। আবারও রাতের আকাশে বৃষ্টির আগমনের বার্তা দেখা দিচ্ছে। রাফি ছাদ থেকে নেমে রুমের দিকে চলে গেল। সুমাইয়া বইয়ের পাতায় মগ্ন। বেলকনির পর্দা খোলা। সুমাইয়ের খোলা চুলগুলো বাতাসে এলোমেলোভাবে উড়ে চলেছে। পরনে মেরুন রঙের একটা নাইটি, ঘন কালো চুল, বেশ লম্বা। সুমাইয়ের চুলগুলো কোমর গড়িয়ে নিচে নেমে গেছে। একটা কলম মুখে দিয়ে বেশ মনোযোগ দিয়ে বই পড়ে চলেছে সুমাইয়া। অদ্ভুত লাগছে মেয়েটাকে দেখে। বোঝা যাবে না কিছুক্ষণ আগে কত বড় বিষয় জীবনে ঘটে গেছে। রাফি দরজা ঠেলে ভিতরে চলে আসলো। দরজাটা লাগিয়ে ভেতরে আসতেই খাটের উপরে সুমাইয়ার দিকে নজর পড়ল রাফির। সাথে সাথে রাফি ওখানে দাঁড়িয়ে গেল। সুমাইয়ের মায়াবী চেয়ারে চোখ পড়তে রাফি দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখতে লাগলো। কিছু সময়ের জন্য রাফির যেন কোথায় হারিয়ে গেল। নিজেকে সংযত রাখার চেষ্টা অনেকেই যেন হার মেনে নিল। এ যেন এক কল্পনায় একা কোনো মায়াবী পরী সামনে বসে আছে। তার এলোমেলো কেশ, গোলাপি বর্ণের ঠোঁট, আর কি দেহের অপরূপকরণ। মেয়ে মানুষের এমন সৌন্দর্য আর মায়া খুব মারাত্মক হয় বুঝি। রাফি নিজেকে বুঝিয়ে মনে মনে বলল, কি ভাবছি আমি? কেন ভাবছি এসব? আমি জেরিনকে ভালোবাসি। সামনে যুবতী মেয়ে কেবল একটা দুর্ঘটনার ফল। এই সৌন্দর্যে, মায়ায়, মোহ, এই রূপ, এই যৌবনকালের এই ধনাত্মক আকর্ষণের পরিপ্রেক্ষিতে একটা পুরুষ কিভাবে নিজেকে স্রোতের বিপরীতে নেবে? তবু রাফি নিজেকে নিজের কাছে আটকে নিল। সামনে এগিয়ে আসতেই সুমাইয়া মুখ থেকে কলমটা নামিয়ে রাফির দিকে তাকালো। এমন গভীর চাহনিতে রাফি একটু ইতস্তত হয়ে উঠল। কিছু বলতে গিয়েও যেন মুখে কোনো কথা আসছে না। রাফি এমন অবস্থা দেখে সুমাইয়া আবারও বইয়ের পাতায় চোখ বোলাতে লাগলো। হালকা সুরে সুমাইয়া বলে উঠল, আমি খাটে ঘুমাবো। বালিশ আর কাঁথা কম্বল নিয়ে তুই নিচে শুয়ে পড়। নিচে? মানে আমি ফ্লোরে ঘুমাবো? এতে অবাক হওয়ার কি আছে? ঘুম তো ঘুমই হয়, তাই না? কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়। নাকি তোর মনে অন্য কিছু চলছে? অন্য কিছু? অন্য কিছু কি চলবে? কচি খোকা তুই। শোন, মাথায় যদি এসব চিন্তা এসেও থাকে তাহলে ঝেড়ে ফেলে দে আর চুপচাপ ঘুমিয়ে পড়। রাফি কিছু বলল না, চুপচাপ নিচে বিছানা করে শুয়ে পড়ল। সুমাইয়া রাফির দিকে একবার তাকিয়ে আবার পরে মন দিল। দেখতে দেখতে রাত গভীর হয়ে চলেছে। এতক্ষণে রাফি ঘুমিয়ে পড়েছে। রাত এখন প্রায় 2টা বাজে। সুমাইয়া বইটা বন্ধ করে টেবিলের উপরে থাকা গ্লাসের পানিটা খেয়ে নিল। বইটা টেবিলের উপরে রেখে রাফির দিকে তাকালো। দেখলো রাফি ঘুমিয়ে আছে। কিছুক্ষণ ধরে এক দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে আছে সুমাইয়া। বেলকনি দিয়ে ঠান্ডা বাতাস রাফির গায়ে এসে লাগছে। সুমাইয়া এটা বুঝতে পেরে খাট থেকে নেমে গেল। আস্তে করে বেলকনিতে সে দাঁড়িয়ে গেল। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঝুমঝুম বৃষ্টির আওয়াজে চারিদিকে যেন নুপুরের শব্দের মতো আওয়াজ করে খেলা করে চলেছে। বেলকনি দিয়ে একটা হাত বাড়িয়ে দিল সুমাইয়া। বৃষ্টির কণাগুলো সুমাইয়ের হাতকে স্পর্শ করে চলেছে। এভাবে 10 মিনিট কাটার পরে সুমাইয়া বেলকনির পর্দা টেনে দিল। রাত অনেক হয়েছে, কাল ভার্সিটিতেও যেতে হবে। তাই সুমাইয়া দেরি না করে খাটের উপরে এসে শুয়ে পড়ল। রুমের লাইটটা অফ করে ডিম লাইটটা জ্বালিয়ে রাখলো সুমাইয়া। একদম অন্ধকারে সুমাইয়ের অবশ্য ঘুম আসে না। পাশ ফিরে শুতেই সুমাইয়া নজর পড়ল রাফির উপর। ডিম লাইটের আলোয় রাফিকে স্পষ্ট দেখতে পাচ্ছে সুমাইয়া। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর সুমাইয়া মনে মনে বলল, পুরুষ মানুষের চেহারাতেও মায়া থাকে বুঝি? গল্প, উপন্যাসে কবি সাহিত্যিকরা শুধু মেয়েদের রূপচর্চা, সৌন্দর্য, মায়া বা আরও কত কিছু নিয়ে তুলে ধরেছে, কিন্তু পুরুষদের মায়া বা অন্য কিছু নিয়ে কখনো বেশি কিছু লিখে না এরা। জানি না কেন, তবে পুরুষরা কি মায়াহীন? নিচে ঘুমিয়ে থাকা ছেলেটাকে দেখে আমার তো তেমনটা একদমই মনে হচ্ছে না। নিছক আমাদের বিয়েটা আচমকা দুর্ঘটনাবশত হয়েছে, কিন্তু যে বন্ধনে আবদ্ধ হয়েছি জানি না শেষ পরিণতি কি হবে। গল্প বা উপন্যাসের মতো শেষ মুহূর্তে না এই ছেলেরটাকে মনে জায়গা দিয়ে বসি। দেখতে দেখতে রাত পেরিয়ে ভোরে সুপ্ত আলো বেলকনি ভেদ করে রুমে ঢুকে পড়ল।
সুমাইয়া খুব সকালে ওঠার অভ্যাস, রীতিমতো সকালে ঘুম থেকে উঠে সুমাইয়া শাওয়ার নিয়ে নিয়েছে। এদিকে রাফি ঘুমে ব্যস্ত। সুমাইয়া আয়নার সামনে বসে চুল ঠিক করছে। ফ্লোরে রাফিকে এখনও ঘুমোতে দেখে ডাকতে গিয়েও কি যেন ভেবে সুমাইয়া আর ডাকলো না। এর কিছুক্ষণ পরেই রাফির ঘুম ভেঙে গেল। আড়মোড়া ছেড়ে লম্বা একটা হাই নিয়ে ঘুম থেকে উঠে পড়ল রাফি। ঘুম থেকে উঠে বসে বিছানার দিকে তাকিয়ে সুমাইকে দেখতে পেল না। পাশে ড্রেসিং টেবিলের দিকে নজর পড়তেই রাফি যেন চমকে উঠল। ভেজা চুলে এক মায়াবতী বসে আছে, মনে হয় সকালে শাওয়ার নিয়েছে। স্নিগ্ধ পানির ফোঁটা কোমর গড়িয়ে কোথায় যেন হারিয়ে চলেছে। রাফি পলক্ষীনভাবে সুমাইয়ের উন্মুক্ত কোমরের দিকে তাকিয়ে রয়েছে। সকাল সকাল এমন শাড়ি পরে কেন রেডি হয়েছে সুমাইয়া? রাফি সেটা বোঝার চেষ্টা করলেও কিছুই বুঝতে পারল না। এক কথায় বলতে গেলে সুমাইয়া আপুকে শাড়িতে খুব মানায়, যেন সৌন্দর্য আরও দ্বিগুণ রূপ ধারণ করে। সুমাইয়া আয়নার ভিতর থেকে খেয়াল করলো রাফি ওর দিকে তাকিয়েছে। মুহূর্তের মাঝেই শান্ত মনটা কেমন অশান্ত রূপ ধারণ করলো। ক্রম সেই হার্টবিট বেড়ে যাচ্ছে সেটা বুঝতে পেরে সুমাইয়া একটু অবাক হলো। মনে মনে বলল, একটা পুরুষের সামান্য চাহনিতে একটা নারী যৌবনের সাগরে এভাবে তুফান সৃষ্টি হতে পারে, সেটা তো জানা ছিল না। সুমাইয়া আবারও নিজের চুল ঠিক করতে লাগলো। চুল ঠিক করতে করতে বলে উঠল, এইভাবে কি দেখছিস? আগে কখনো মেয়ে মানুষ দেখিসনি নাকি? সুমাইয়ের কথাই রাফি একটু অপ্রস্তুত হয়ে পড়ল। দ্রুত নিজের চোখ সরিয়ে নিল রাফি। কিছু না বলে রাফি উঠে গেল। সোজা ওয়াশরুমে চলে গেল রাফি। এদিকে জেন সারা রাত ঘুমোতে পারেনি, চোখ দুটো লাল হয়ে আছে। কাল রাতে রাফির কথাগুলো টেনশনে আর ঘুম আসেনি। রাতে অনেকবার কল করেছে জেন, কিন্তু রাফির ফোন বারবার বন্ধ দেখিয়েছে। একটু আগেও কল করেছিল, এখনও বন্ধ। জেন খুব রাগী মেয়ে, হঠাৎ রাগ হয়ে যায়। তবে রাগ বেশিক্ষণ থাকে না। ভালোবাসার মানুষের উপর রাগ, অভিমান এগুলো হয় স্বাভাবিক। জেনের ফোনটা ফ্লোরে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। সকালে যখন রাফি ফোন বন্ধ পেয়েছে তখন রেগে জেন নিজের ফোনটা ভেঙে ফেলেছে। জেন রাগী মুখে ফ্রেশ হতে চলে গেল। এদিকে রাফির বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। হঠাৎ এভাবে রাতের বিয়ে হওয়াতে আত্মীয় স্বজনরাও মন খারাপ করে আছে। সবাই ভেবেছিল রাফির বিয়েটা ধুমধাম করে দেবে, কিন্তু সেটা আর হলো না। তাই সকলেরই এক প্রকার মন খারাপ। একটু পর দরজায় শব্দ করার শব্দে সুমাইয়া উঠে আসলো। দরজা খুলতেই সামনে রাফির আম্মুকে দেখে সালাম দিল। রাফির আম্মু নাজিফা বেগম হাসি মুখে বলল, বাহ, শাড়িতে তোমাকে খুব মিষ্টি দেখায়। তা তিনি সাহেব কোথায়? ঘুম থেকে কি উঠেছে? সুমাইয়া হাসি মুখে বলল, জি আম্মু, ফ্রেশ হতে গেছে। আচ্ছা, ও ফ্রেশ হয়ে আসুক, তুমি আমার সঙ্গে এসো। আমাদের আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। সকলের সঙ্গে তোমাকে পরিচয় করে দিয়েই চলো। আচ্ছা চলুন। এদিকে জেনের আম্মু মেয়েকে দেখে একটু অবাক হলো। সকালে নাস্তা না করে রাগে মুখ করে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে কড়া সুরে বলল, ভার্সিটিতে যাচ্ছে। এ কথা বলেই জেরিন বেরিয়ে গেল। দেখতে দেখতে বেলা 8টার ওপাশে চলে গেল। জেরিন ক্যাম্পাসে সে বসে আছে অনেকক্ষণ। এদিকে রাফির কোনো দেখাই নেই। জেনের মুখটা রাগে লাল হয়ে উঠেছে। সারা রাত না ঘুমানোর কারণে এমনিতে চোখ দুটো লাল হয়ে আছে। একটু পরে তড়িঘড়ি করে জেরিনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল রাফি। জেরিন রাফির দিকে তাকিয়ে দেখলো রাফি হাঁপাচ্ছে, হয়তো খুব জলদি এসেছে। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে পাশে রেখে দিল রাফি। জেন মুখ ফুলিয়ে বসে আছে, একটা কথাও বলছে না। রাফি জেনে পাশে বসে জেনির দিকে তাকিয়ে বুঝতে পারল মেয়েটা খুব রেগে আছে, হয়তো কালকের জন্য। রাফি কোনো কথা না বলে জেনের হাতটা ধরে নিজের হাতে নিয়ে বলল, রেগে আছো আমার উপর? সরি। জেন কিছু বলছে না, শুধু মুখ ফুলিয়ে বসে আছে। আচমকা জেনের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখ দুটো লাল হয়ে আছে। জেনের চোখ থেকে পানি পড়তে দেখে রাফি অবাক হয়ে গেল। হাত দিয়ে জেনের চোখের পানি মুছতে গেলে জেন রাফির হাতটা সরিয়ে দিল। রাফি মনে মনে বলল, মেয়েটা মনে মনে অনেক কষ্ট পেয়েছে। পাগলি মেয়ে একটা। চোখ দেখে তো মনে হচ্ছে রাতে ঘুম হয়নি, হয়তো সারা রাত জেগেছিল। রাফি আবারও জেনের চোখের পানি মুছতে গেলে জেন রাফিকে দূরে সরিয়ে দিল। পরক্ষণে জেন কান্না করতে করতে রাফির শার্টের কলার ধরে টেনে এনে পড়ল, ওই ওই হারামি, আমাকে কষ্ট দিতে তোর ভালো লাগে তাই না? কাল সারা রাত তোর টেনশনে আমার ঘুম আসেনি। পাগলের মতো তোকে বারবার কল করেছি, কত মেসেজ করেছি। যখনই কল দিয়েছি তখনই তোর ফোন বন্ধ দেখেছি। ইচ্ছে হয়েছিল দম বন্ধ হয়ে মরে যাব। আমার কথা কি তোর একবারও মনে পড়লো না?
তুই ভালো করে জানিস আমি তোকে কতটা ভালোবাসি, আর সেই তুই সারা রাত আমাকে কষ্ট দিয়েছিস, আর এখন এসেছিস দরদ দেখাতে। আমার কাউকে লাগবে না, কিছু লাগবে না আমার। এসেছিস কেন তুই? যা, চলে যা, তোকে আমার দরকার নেই। তুই আমার কষ্ট কখনোই বুঝিস না। জেন অঝরে কান্না করে যাচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে এসব কথা বলে চলেছে। রাফি বুঝতে পারল জেন আসলেই অনেক কষ্ট পেয়েছে। রাফি আর কোনো কথা না বলে জেনকে একটানে নিজের বুকে জড়িয়ে নিল। জেন নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারল না। রাফি শক্ত করে জেনকে জড়িয়ে ধরে আছে। রাফির বুকে মাথা রেখে জেন কান্না করে চলেছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেছে, কারো মুখে কোনো কথা নেই। একটু পরপর শুধু জেরিনের ফুপিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ আসছে। রাফি জেনের মাথায় হাত বুলিয়ে আস্তে করে বলল, পাগলি মেয়ে, তুমি জানো এমনটা কেউ করে? আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর সত্যি বলতে আমি তোমাকে খুব ভালোবাসি। সরি শোনো, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি এভাবে কান্না করলে আমার একদমই ভালো লাগে না। লক্ষ্মী শোনো আমার, প্লিজ আর কান্না করো না। জেন ফুপিয়ে ফুপিয়ে বলল, কেন কান্না করব না? তুই তো আমাকে কান্না করাস, আমাকে কষ্ট দিস, এসব করে তোর ভালো লাগে তাই না? দেখবি একদিন আমি তোর এই কষ্ট সহ্য করতে না পেরে মরে যাব। কথাটা শুনে রাফি চমকে উঠল। জেনকে ধমক দিয়ে বলল, এসব বাজে বাজে কথা আর কখনো বলবে না, না হলে কিন্তু খুব খারাপ হবে। এসব কথা আমার শুনতে একদমই ভালো লাগে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। জেন রাফির বুক থেকে মাথা উঠিয়ে চোখের পানি মুছে ফুপিয়ে ফুপিয়ে বলল, এবার বলো, কাল সারা রাত আমার ফোন কেন ধরনি? কেন তুমি ফোন অফ করে রেখেছিলে? আর তুমি কি যেন বলতে চেয়েছিলে আজকে? রাফি একটা বড় দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থাকার পর রাফি বলল, আগে বলো, তুমি সব কথা শোনার পর রাগ করবে না, মাথা ঠান্ডা রাখবে, আর আমার সিচুয়েশন বোঝার চেষ্টা করবে। তোমার কথা শুনে আমার টেনশন আরও বেড়ে যাচ্ছে। প্লিজ আর দেরি না করে বলে ফেলো কি বলবে, আমি আর নিতে পারছি না। রাফি জেনের সামনাসামনি বসে জেনের হাত দুটো নিজের হাতের ভিতর এনে শক্ত করে ধরে বলল, আমার বিয়ে হয়ে গেছে। আজমকে এমন কথা শুনে জেন স্তব্ধ হয়ে গেল। শুধু পলকহীন চোখে রাফির দিকে তাকিয়ে আছে জেন, যেন ভুল কিছু শুনে ফেলেছে জেরিন। এই অবিশ্বাস্য কথাটা শুনে জেন শান্ত গলায় বলল, তো তুমি আমার সঙ্গে মজা করছো তাই না? দেখো আমার সব কিছুই পছন্দ, কিন্তু এমন বিষয় নিয়ে মজা করা একদমই পছন্দ না। বাবা, আমি সত্যি কথা বলছি, এই বিষয় নিয়ে আমি কেন তোমার সঙ্গে মজা করব? আমি সিরিয়াস। জেন এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল। মুহূর্তের মাঝেই জেনের চোখে পানি টলমল করতে লাগলো। রাগে পুরো মুখ লাল হয়ে গেছে জেনের। বুকের ভেতর অসম্ভব ব্যথা হচ্ছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। রাফি বুঝতে পারল জেনের মাথা ঠিক নেই। তাড়াতাড়ি করে জেনের হাত দুটো আবার ধরে ফেল রাফি। জেন হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। রাফি জেনের হাত শক্ত করে ধরে আছে। রাফি বলল, আমার পুরো কথাটা তো শোনো। দেখো, আমি জানি আমি যা বলেছি তা তোমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব, কিন্তু তোমার কাছে আমি কিছু লুকাতে চাই না, তাই তোমাকে সব সত্যিটা বলে দেওয়াই ভালো। আসলে কাল ভার্সিটিতে আসার সময় বৃষ্টির কারণে আমি ভার্সিটি আসতে পারিনি। এদিকে গাড়ি এসে আমাকে কাঁধে মাখিয়ে দিয়ে চলে গেল। এরপর আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসার দিকে যাচ্ছিলাম। আর কাল কথা শেষ না হতেই জেরিন নিজেকে ছাড়িয়ে উঠে গেল। রাফি জেনকে আটকানোর চেষ্টা করলো, কিছুতেই আটকাতে পারল না। পিছন থেকে রাফি কয়েকবার ডাকলো, জেরিন না দাঁড়িয়ে সোজা চলে গেল। রাফি এক প্রকার হতাশ হয়েই বসে পড়ল। পাশে তাকিয়ে দেখলো জেনের ব্যাগটা এখানেই রেখে গেছে। রাফি মনে মনে বলল, ভয় হচ্ছে আমার, জেরিন আবার কিছু করে না বসে। ওহ, আমার কপালে কি যে আছে, কি করে বোঝাই আমি এখন জেরিনকে? ও যে পরিমাণ রেগে আছে, এতে আমার কোনো কথা এখন শুনবে না। এদিকে সুমাইয়া আজ ভার্সিটিতে চলে এসেছে। ল্যাবে কিছু কাজ ছিল, সেজন্য সেগুলো কমপ্লিট করে ফ্রেন্ডদের সঙ্গে বসে আছে। সুমাইয়া আর রাফি দুজনে আলাদা আলাদা ভার্সিটিতে পড়ে এমন না, একই ভার্সিটিতে পড়ে ওরা, তবে কখনো তেমন দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হয়নি। কারণ এমনিতেই সুমাইয়া রাফি থেকে 2 বছরের সিনিয়র, তাই ভার্সিটির কোনো সিনিয়র আপুর সাথে কথা বলা বা দেখা করা এটা স্বাভাবিক নিয়মের বাইরেই পড়ে। কিন্তু ভাগ্যক্রমে এখন দুজনের সাথে দুজন জড়িত। এর মাঝেই সুমাইয়ার বান্ধবী অহনা বলল, কি রে সুমাইয়া, তুই বিয়ে করলি আর আমাদের বললিও না, এটা কেমন কথা হলো বল? তোরা তো সবই জানিস, পারিবারিকভাবে বিয়েটা হওয়ার কথা ছিল, শুধু আত্মীয় স্বজনদেরই বলেছি, তাই কাউকে বলতে পারিনি। সে না হয় বুঝলাম, তা আমাদের দুলাভাইয়ের ছবিটা তো দেখা। এখানে তো আর কোনো মানা নেই নাকি?
সুমাইয়া মনে মনে বলল, কি করে বলি এখন ওদের কাছে এই কথা? কি করে বলবো যে আমাদের ভার্সিটির এক জুনিয়রকে আমি বিয়ে করেছি? না না, ওদেরকে এই কথা বলা যাবে না, না হলে ভার্সিটির সকলের সামনে হাসির পাত্র হয়ে যাব। সুমাইয়া কথা ঘুরিয়ে বলল, এখন না, সময় হোক একেবারে তোদের নিয়ে সামনে আসবো। আমার কথা বাদ দে, এখন বল তোদের প্রিপারেশনের কি অবস্থা? আমার তো মোটামুটি ভালোই। আমারও, তবে আমার ম্যাথের কিছু প্রবলেম সলভ করা লাগবে। 2-3 দিনের ভিতরে ওটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। রাপির বাসায় সবাই কাজে ব্যস্ত। নতুন একটা মেয়ে পরিবারে এসেছে, তাই বাড়িতে সব কিছু ঠিকঠাক করা হচ্ছে। এরই মাঝে রাপি এসে আম্মুকে ডেকে বলল, আম্মু কি করছো? তোর ব্যাগ গুছিয়ে দিচ্ছি। এসব কি হচ্ছে বলো তো? খালামণি বললো আমাকে নাকি বাড়িতে যেতে হবে। এসব কি ভালো লাগে? এখন ভালো না লাগলে বললে তো হবে না। বিয়ে করেছিস, তার তো কিছু নিয়ম কারণ আছে, তাই না? আর বিয়ের পরে মেয়ের বাড়িতে যেতে হয়। এখন কথা না বাড়িয়ে যা, রেডি হ। আমার গোছানো শেষ হলে আমি তোকে ডেকে দিব। আর হ্যাঁ, সুমাইয়াকে রেডি হয়ে নিতে বল। রাফি জানে আম্মুকে এখন আর কিছু বলে লাভ নেই, যা করা ওরা করবে। রাফির কোনো কথা না বলে সোজা নিজের রুমে চলে আসলো। রুমের বেলকনির পাশে সোফায় বসে সুমাইয়া আনমনে বই পড়ে চলেছে। রাফি সুমাইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই মেয়ে কি সারাদিন বই পড়ে নাকি? সকাল দুপুর রাত যখনই দেখি বই নিয়ে পড়ে থাকে। এমনকি বাসর রাতের দিনও সুমাইয়া আপু বই নিয়ে পড়েছিল। রাফি এসে খাটের উপর বসে পড়ল। জেনে চিন্তায় মাথায় কিছুই কাজ করছে না। জেরিন বাসায় গিয়ে কি করছে না করছে কে জানে। কয়েকবার ফোন দিয়ে ট্রাই করেছে, কিন্তু ওর ফোন বন্ধ পাচ্ছে। রাফি সুমাইয়ের দিকে তাকিয়ে হতাশ হয়ে মনে মনে বলল, আমি কোথায় ফেসে গেছি? এদিকে বিয়ে হয়েও বউ আমার না, ওদিকে ভালোবেসে প্রেমিকা পেলাম না। কি জীবন আমার! তোরা খুব বিষ খামে মরে যাই। রাফি কিছু না ভেবে উঠে একটা টাওয়াল হাতে নিল। বাথরুমে যেতে যেতে সুমাইয়াকে উদ্দেশ্য করে জোরে বলে উঠল, আম্মু রেডি হয়ে নিতে বলছে, একটু পর আমাদের বেরোতে হবে। এই কথা বলে রাফি বাথরুমে ঢুকে গেল। সুমাইয়া কথাটা শুনেও বইয়ের পাতা থেকে চোখ সরাল না। আনমনেই বই পড়ে চলেছে। এদিকে জারিন বাসে এসে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে এদিক ওদিক। পুরো বাসা যেন তছনছ করে ফেলেছে জেরিন। জেনের আব্বু আম্মু সহ বাসার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে। জেরিন আম্মু স্বামীর হাত ধরে বলল, দাঁড়িয়ে কি দেখছো? মেয়েটাকে থামাও না। কি হলো হঠাৎ মেয়েটার? ভার্সিটি থেকে এসে এমন করছে, সব কিছু ভেঙে ফেলছে। কতবার জিজ্ঞাসা করলাম কি হয়েছে, আমাকে কিছুই বললো না, শুধু কান্না করে চলেছে। তুমি কিছু একটা করো। তোমার মেয়ে যে রাগী, তাতে রাগ থামাতে থামাতে এই বাসাটা না ভেঙে ফেলে। আহ, এসব কথা পরে বলো, এখন আপাতত আমার মেয়েকে থামাও। জেরিন আব্বু জেনের সামনে সে মেয়ের হাত ধরে হালকা ধমক দিয়ে বলল, জেরিন স্টপ, পাগল হয়ে গেছো নাকি তুমি? কি করছো এসব? কি হয়েছে আমাদের বলবে? পুরো বাসাটার কি অবস্থা করেছো একবার ভেবে দেখেছো? জেরিন চিল্লিয়ে বলল, আমি কিছু জানি না, আমি কিছু দেখতে চাই না। ও আমার সঙ্গে কিভাবে এটা করতে পারলো? ওকে আমি কত ভালোবাসি, আর ও আমাকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিল। জেরিনের আম্মু সাথে সাথে জেনের সামনে সে মেয়ের পিঠে হাত বুলিয়ে বলল, শান্ত হমা, এদিকে আয়, বসে এখানে। জেনের হাত ধরে সোফায় বসিয়ে জেনের আম্মু বলল, এবার মাথা ঠান্ডা করে বল তো কি হয়েছে। দেখ, আমাদেরকে তুই যদি বলিস তাহলে আমরা একটা সমাধান করতেও তো পারি, তাই না? জেন কান্না করতে করতে বলল, কি করবে তোমরা এখন? এখন আর কিছু করার নেই, অলরেডি বিয়ে করে নিয়েছে রাফি। এখন তোমাদের বলে আর কি লাভ? আমি এসব মেনে নিতে পারছি না। আম্মু, রাফিকে আমার চাই। রাফিকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি মরে যাব। আম্মু প্লিজ, তোমরা আমাকে রাফিকে এনে দাও। কথাটা শুনে জেরিনের আম্মু স্বামীর দিকে তাকালো। জেরিনের আব্বু রেগে বলে উঠল, হারামজাদাটার এত বড় সাহস, আমার মেয়ের সঙ্গে প্রেম করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে। এত বড় সাহস ওর হলো কিভাবে? আমি এখন লোক পাঠাচ্ছি, ওই হারামজাদাটাকে টানতে টানতে এইখানে নিয়ে আসবে। তুই একদম চিন্তা করিস না মা, ওই রাফিকে আমি উচিত শিক্ষা দিব। জেরিন চোখের পানি মুছতে মুছতে বলল, এত কিছু করা লাগবে না, আমি না তোমাদের মেয়ে, শুধু আমার জন্য একটা কাজ করো। কি কাজ মা? বল, কি করতে হবে? তুই যা চাস তাই হবে, শুধু আমাকে একবার বল। আমি বিয়ে করব, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। বিয়ে করবি? এভাবে আচমকা কিভাবে কি? আর তুই তো জানিস আমি একজন এমপি, আর এমপির মেয়ের বিয়ে বলে কথা, কত লোকজন আসবে, কত বড় অনুষ্ঠান হবে।
আর তাছাড়া যে কোনো ছেলের হাতে তো আমি তোকে তুলে দিতে পারি না, একটা ভালো ছেলেও তো দেখতে হবে, আমাকে কিছুটা সময় দে। জেন উঠে দাঁড়িয়ে গেল, চোখের পানি মুছে গভীর কণ্ঠে বলে উঠল, ছেলে দেখতে হবে না, আমি রাফিকেই বিয়ে করব। যেভাবে পারো আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। 1 সপ্তাহের মধ্যে আমি রাফির বউ হতে চাই। মেয়ের কথা শুনে আব্বু আম্মু দুজনেই অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। জেরিনের আম্মু জেরিনের হাত ধরে বলে উঠল, এই পাগলি মেয়ে, কি বলছিস এসব? ও তো অলরেডি বিয়ে করে নিয়েছে, আর তুই ওকে এখন বিয়ে করতে চাচ্ছিস? তুই ওকে ভালোবাসিস, সেটা আমার মেনে নিয়েছিলাম, কিন্তু এখন তো বিয়ে করে ফেলেছে, জেনে শুনে তুই ওকে বিয়ে করবি? হ্যাঁ, আমি ওকেই বিয়ে করব, আর আমিও ওর বউ হব। আমিও দেখতে চাই কার ভালোবাসা পেয়ে ও আমাকে ভুলে গিয়েছে, কার জন্য ও আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছে। কে সেই মেয়ে যার জন্য আমার ভালোবাসাকে উপেক্ষা করেছে ও? আমি আর কিছু শুনতে চাই না, বলতেও চাই না। জানি না কিভাবে কি করবে। 7 দিনের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো, আর তা না হলে আমি নিজের সঙ্গে কিছু একটা করে বসবো। কথা শেষ করে জেন দৌড়ে নিজের রুমে চলে গেল। এদিকে বাথরুম থেকে বেরিয়ে এসে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে চলে আসলো রাফি। আয়নায় নিজেকে দেখে রাফি বলল, এই 2 দিনে চেহারাটা কেমন পাল্টে গেছে, নিজেই নিজেকে চিনতে পারছি না। 2 দিন আগেও কত ভালো ছিলাম, কত ভালো যাচ্ছিল আমার দিন, খাওয়া দাওয়া, ঘুম আর প্রেম, সাথে পড়ালেখা, সব কিছু কত সুন্দর কাটছিল। আর আজ 2 দিনের ব্যবধানে জীবনটা হতাশায়, নিরাশায়, দুঃখ কষ্টে কানায় কানায় পরিপূর্ণ। রাফি আর চোখে সুমাইয়ের দিকে তাকালো। সুমাইয়াকে এখনো বই নিয়ে পড়ে থাকতে দেখে মনে মনে বলল, আমার জীবনটাকে শেষ করে দেখো, কি আরামসে বসে আছে, যেন মহারানী ভিক্টোরিয়া। কোনো টেনশন নেই, কোনো চাপ নেই। ইচ্ছে হচ্ছে দৌড়ে কয়েকটা কেলানি দিই। আমার সাজানো গোছানো জীবনটা এক মুহূর্তে আফ্রিকার জঙ্গলের মতো করে ফেলেছে। সুমাইয়া বইটা রেখে সোফা থেকে উঠে আসলো। রাফি বুঝতে পেরে দ্রুত চোখ সরিয়ে নিল, আবারও আয়নার দিকে তাকিয়ে নিজের চুল মুছতে ব্যস্ত হয়ে পড়ল। সুমাইয়া খাটের কাছে আসতেই রাফির দিকে চোখ পড়ল। রাফিকে দেখে সুমাইয়া যেন থমকে গেল। হাতে থাকা বইটা আচমকায় হাত থেকে পড়ে গেল নিচে। এক দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে আছে সুমাইয়া। মুহূর্তে সুমাইয়া নিজের 2 হাতের মুঠো শক্ত করে চেপে ধরল, মনে মনে বলল, রাফি এই বেশে? ভাবতে দেরি হলো, কিন্তু চিৎকার দিতে দেরি হলো না। সুমাইয়ের চিৎকার শুনে রাফি লাফিয়ে উঠল। পেছনে ঘুরে তাকাতেই সুমাইয়া কয়েকটা চিৎকার দিয়ে নিজের চোখ ঢেকে নিল। রাফি বুঝতে পারল না হঠাৎ এ সময় ওর কি হলো। এভাবে চিৎকার দেওয়ার কি আছে? আমি কি বাঘ নাকি ভালো? রাফি কিছু বুঝে উঠতে না পেরে বলল, আপু, কি হয়েছে আপনার? এভাবে চিৎকার করছেন কেন? বাড়ির লোকজন আছে, সবাই কি মনে করবে? সুমাইয়া রাগ করে বলল, হারামজাদা, নিজেকে একবার ভালো করে দেখ, জামা কাপড়ের কি অভাব পড়েছে নাকি? রাফি বিড়বিড় করে বলল। কি আবল তাবল বলছে? রাফি বিড়বিড় করতে করতে নিজের দিকে তাকাতেই রাফি নিজে চিৎকার দিয়ে উঠে টাওয়াল দিয়ে নিজেকে ঢেকে অবাক হয়ে বলল, আপু, আপনি কিছু দেখেনি তো? সুমাইয়া ডেকে বলল, হারামজাদা, গোপন জিনিস ওপেন করে রেখেছিস। আমি কি অন্ধ নাকি যে দেখবো না? রাফি কথাটা শুনে এক দৌড়ে আবার বাথরুমে চলে গেল। সুমাইয়া থপ করে ফ্লোরে বসে পড়ল। লজ্জায় সুমাইয়ের মুখটা একেবারেই লাল হয়ে গেছে। বাথরুমের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হনুমান কোথাকার, এভাবে কেউ বাইরে আসে? যেটা না দেখা সেটাও দেখে ফেলাম। মন থেকে এখন কি আর এই দৃশ্য যাবে নাকি? আচমকা আমার এমন গরম লাগছে কেন বুঝতে পারছি না। রাফি বাথরুমে এসে বাথরুমের দেওয়ালে মাথা ঠেকিয়ে মনে মনে বলল, টেনশনে আমার মাথায় কাজ করছে না। বাথরুম থেকে এভাবে বেরিয়ে গেছি কখন বুঝতে পারিনি। সময় আবু তো সব দেখে ফেললো। এবার ওনার সামনে আমি কিভাবে যাই? ইস, কি একটা লজ্জার বিষয়। এখন তো আমি ওনার চোখে চোখ রাখতে পারবো না। দুর্বল কি এক কাহিনী। এই 2-3 দিন ধরে শুধু আমার সঙ্গে কাহিনী হতে চলেছে। এরই মাঝে রাফির আম্মু এসে রুমের দরজায় নক করলে সুমাইয়া ফ্লোর থেকে উঠে এসে দরজা খুলে দিল। রাফির আম্মুকে দেখে সুমাইয়া বলে উঠল, আম্মু কিছু বলবেন? হ্যাঁ, বলতেই তো এসেছি, কিন্তু তুমি এমন ঘেমে আছো কেন? রুমে কি এসে নষ্ট হয়ে গেছে নাকি? সুমাইয়া মনে মনে বলল, সব দোষ আপনার ছেলের। আপনার ছেলে যা দেখিয়েছে তাতে আমি এখনো অজ্ঞান হয়ে যাইনি, এটাই তো বড় বিষয়। সুমাইয়া কথা ঘুরিয়ে বলল, না না আম্মু, আজকে একটু গরম পড়ছে তো, আর তাছাড়া রুমটা একটু গোছালাম, তাই একটু ঘেমে গেছি আর কি। আচ্ছা যাই হোক, শোনো, আমি তোমার আর রাফির ব্যাগপত্র সব গুছিয়ে দিয়েছি। তোমরা রেডি হয়ে নিচে চলে এসো, কেমন? ওকে। আচ্ছা, আমি নিচে যাচ্ছি, দেরি করো না। তোমার বাসা থেকে ফোন দিয়েছিল,
আমি বলেছি কিছুক্ষণের ভিতর চলে যাবে ওরা, তাই একটু তাড়াতাড়ি করো। ওকে আম্মু, আমরা আসছি। রাফির আম্মু চলে গেলে সুমাইয়া দরজাটা লাগিয়ে দিল। খাটের উপর এসে বসে আবারও বাথরুমের দিকে তাকালো। রাফি এখনও বাথরুম থেকে বের হয়নি। মনে মনে রাফির উপর রাগ হচ্ছে সুমাইয়া। ছেলেটিকে এখনও ছোট মানুষ আছে নাকি? এদিকে আম্মু এসে তাড়াতাড়ি করতে বলে গেল, আর উনি দৌড়ে যে বাথরুমে ঢুকেছে, এখনও বের হওয়ার নাম নেই। সুমাইয়া উঠে এসে বাথরুমের সামনে দাঁড়িয়ে বলে উঠল, এই যে মহারাজ, আপনি কি বের হতে পারবেন দয়া করে? রাফি কোনো সারা শব্দ না পেয়ে সুমাইয়া বাথরুমের দরজায় আঘাত করতে লাগলো। 2-3 বার আঘাত করার পর রাফি বেরিয়ে আসলো। রাফি বেরিয়ে এসে বলল, আপা আপনি যা দেখছেন ভুলে যান, ভুল করে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, আমি ছোট বাচ্চা যে দেখেই ভুলে যাব। যাও, দ্রুত রেডি হয়ে নাও, আম্মু নিচে যেতে বলেছে। এ কথা বলে সুমাইয়া রাফিকে টেনে বাইরে বের করে দিয়ে নিজেই বাথরুমে ঢুকে গেল। রাফি নিজেকে একবার ভালো করে দেখে বলল, না, এবার সব কিছু ঠিক আছে। আগে কত ভালো ছিল, নিজের রুমে একাই ছিলাম, কেউ দেখতো না, কাউকে নিয়ে ভয়ও ছিল না। আর আমার জীবন এখন তো আফসোস করেও আর আফসোস রাখার জায়গাও খুঁজে পাই না। এদিকে জেরিন কি করছে কে জানে, মনের ভেতর সারাক্ষণ একটা ভয় কাজ করছে। কিছু করি আমি এখন, এদিকে এক প্যারা, ওদিকে আরেক প্যারা। এই সময় শুধু আমার একটা গান মনে ওকে দিয়ে উঠছে, ফান্দে পুড়িয়ে বগা কান্দে রে। এদিকে জেরিন চুপচাপ বেলকনির সামনে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো এখনো লাল হয়ে আছে। সে যে রুমে এসে বসে আছে, এখনো রুম থেকে বের হয়নি। মনে মনে শুধু রাফির কথা ভেবে চলেছে জেরিন। এমন সময় পেছন থেকে একজন কাজের মেয়ে এসে বলল, ম্যাডাম, এই যে আপনার নতুন ফোন। জেরিন কিছু না বলে ফোনটা হাতে নিয়ে বলল, ঠিক আছে, তুমি এখন যাও। মেয়েটা চলে গেলে জেরিন রাফির নাম্বারটা উঠিয়ে রাফিকে কল করলো। খাটের উপর রাফির ফোনটা আচমকা বেজে উঠল। রাফি শার্টের বোতাম লাগাতে লাগাতে ফোনটা তুলে চেনা নাম্বারটা দেখতে ঘাবড়ে গেল। দ্রুত কল রিসিভ করে বলে উঠল, তোমাকে কতবার কল করেছি, তোমার ফোনের কি হয়েছে? জেন কিছু বলল না। কিছুক্ষণ চুপ থাকার পরে জেন শান্ত গলায় বলে উঠল, কোথায় তুমি? বাসায়। নতুন বউয়ের আদর খাচ্ছ তাই না? কি বলছো এসব? কেন, আমি কিছু ভুল বললাম? বিয়ে করেছো আর বউ আদর করবে না? দেখো, তুমি যা ভাবছো তা কিছুই না। তখন তুমি এভাবে রাগ করে চলে গেলে, আমার একটা কথাও শুনলে না। আমার পুরো কথাটা তো একবার শুনতে তুমি। এখনো কিছু শোনার বাকি আছে? তুমি আমার সঙ্গে এতদিন রিলেশন করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছো। বলো, এরপরেও আর কি বলার আছে তোমার? অনেক কিছু বলার আছে, তুমি আমাকে বলার সুযোগ তো দেবে। তুমি তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছ না। তাই? আচ্ছা বলো শুনি, তোমার আর কি কথা বাকি আছে? রাফি খাটের উপর বসে পড়ল, মাথাটা নিচু করে শান্ত গলায় বলল, পরশুদিন আমি যখন ভার্সিটি থেকে বাসায় ফিরছিলাম, তখন বাড়ির কাছে আসতে দেখলাম সুমাইয়া আপুর সাথে কার জানি বিয়ে হওয়ার কথা ছিল, তারা চলে যাচ্ছে। বাসায় অনেক চিল্লাচিল্লি শুনে আমি একটু আগ্রহ নিয়ে এগিয়ে গেলাম কী হয়েছে সেটা জানতে। যখন বাসার সামনে গেলাম, দেখলাম সুমাইয়া আপু ছাদে দাঁড়িয়ে আছে। আমি মনে করলাম হয়তো বিয়ে ভাঙার কারণে সুইসাইড করতে উঠেছে। এরপর কোনো রকমভাবে ওনাকে সেখান থেকে বাঁচালাম। সবাই ওনাকে নিয়ে ভেতরে চলে গেল। ওনাকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছিল। এরপর আমি জানতে পারি উনি নাকি কোনো ছেলেকে পছন্দ করেন, তাই বিয়েটা ভেঙে দিয়েছে। বাসার সকলে ওই ছেলেটার ঠিকানা জানতে চায় ওনার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। এভাবে এক পর্যায়ে হঠাৎ করে উনি কিছু না বলে সোজা আমার দিকে আঙ্গুল তুলে ইশারা করে বলল, এই ছেলেটাই নাকি আমি নাকি ওনার সঙ্গে রিলেশন করেছি 3 বছর থেকে। এখন তুমি আমাকে বলো, এটা কি সত্যি কথা? আর আব্বুর বিয়েতে আব্বু গিয়েছিল দাওয়াত খেতে, আব্বু ওখানে ছিল। এক প্রকার কি আমার কোনো কথাই বিশ্বাস করলো না। কতবার মানা করেছি যেসব মিথ্যা কথা, কিন্তু কি আমার কথাই শুনলো না। সবাই সুমাপুর কথা মতো রাজি হয়ে গেল। এরপর এক প্রকার জোর করে আমার সঙ্গে ওনার বিয়ে দিয়ে দিল। সেদিন রাতে ওনাকে সব বিষয় জিজ্ঞাসা করলে উনি বলল উনি কেন আমাকে বিয়ে করেছে সেটা নাকি এখন বলবে না, বলে সময় আসুক তারপর নাকি বলবে। সবটা তো এখন শুনলে। এবার বলো, ওখানে আমার কি দোষ? আমি কি ইচ্ছে করে ওকে বিয়ে করেছি? আর আমি ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করার কথা তো আমি কখনো ভাবতেও পারি না। রাফি একভাবে কথাগুলো বলে বড় একটা নিঃশ্বাস ছাড়ল। ওপাশে জেন চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। প্রায় 5 মিনিট পর ওপাশ থেকে এক ভারী কান্নার আওয়াজ শুনতে পেল রাফি। সঙ্গে সঙ্গে রাফির বুক মোচড় দিয়ে উঠল। বুঝতে পারল জেন অনেক কষ্ট পাচ্ছে। এসব দেখে রাফি কি করবে বুঝতে পারছে না। রাফি বলে উঠল, কান্না করছো কেন পাগলি? দেখো সব কিছু ঠিক হয়ে যাবে, একটু সময় দাও আমাকে।
জেন কানারত কণ্ঠেই বলল, তোমাকে কিছু ঠিক করতে হবে না, যা করার আমি করব। তুমি আবার কি করবে? সেটা সময় হলেই দেখতে পাবে। শুধু এতটুকু জেনে রাখো, আমিও তোমার বাসায় আসছি। আমার বাসায়? কখন? না না, এমনি এমনি না, সোজা তোমার বউ হয়ে তোমার বাসায় আসবো আমি। কথাটা শুনে রাফির মাথাটা যেন ভন ভন করে ঘুরতে লাগলো। এক প্রকার অবাক হয়েই বলল, বুঝতে পারলাম না। আমি তো বাংলাতেই বললাম, না বোঝার তো কিছু নেই। 1 সপ্তাহের মধ্যেও আমি তোমাকে বিয়ে করছি। আমি বাসাতেও বলে দিয়েছি। কি? তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক থাক বা না থাক, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি রেডি থাকো। বিয়ে করে আমার থেকে ছাড় পেয়ে যাবে, এটা আমি কখনোই হতে দেব না। আমি তোমার বউ হয়েই ছাড়বো। বাই। জেন ফোনটা কেটে দিল। রাফির কানে কাছেই ফোন ধরে বসে আছে। জেন ওর কথাগুলো যেন বারবার বাজতে লাগলো। হাজারো টেনশনের ভিতর এবার আরও টেনশনের আগমন বাড়তে রাফির মাথা যেন কাজ করছে না। এদিকে সুমাইয়া বেরিয়ে এসে রাফিকে এভাবে বসে থাকতে দেখে বলে উঠল, কি হলো, এখনো রেডি হসনি? আর ফোন কানের কাছে ধরে বসে আছিস কেন? রাফি চমকে উঠে বলল, কি বললেন? বললাম ফোনটা কানের কাছে ধরে বসে আছিস কেন? কি ভাবছিস এত? ও, বুঝতে পেরেছি, ওসব নিয়ে ভাবছিস তাই না? দেখ, যা হওয়ার তা হয়ে গেছে, এখন ওসব ভেবে লাভ নেই। আর আমি এসব কাউকে বলবো না, হয়েছে এবার? রাফি আনমনে বলল, আমি যে কি জ্বালায় আছি সেটা আমি নিজেই জানি। সুমাইয়া আয়নার সামনে বসে নিজের চুল ঠিক করতে লাগলো। রাফি কি একটা ভেবে সুমাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, আপনাকে একটা কথা বলি। বল, কি বলবি? না মানে, আমাদের তো দুর্ঘটনাবশত বিয়ে হয়েছে। মানে আপনি তো বিয়ে মানেন না। তো আসলে আমি বলতে চাইছি, যদি আমি আরেকটা বিয়ে করি তাহলে আপনার কোনো সমস্যা নেই তো? সুমাইয়া চুল আশ্রাচ্ছিল। রাফি কথাটা শুনে সুমাইয়ের হাতটা থেমে গেল। পিছনে ঘুরে তাকে ভুরু কুচকে একটু রাগী স্বরে বলল, কি বলতে চাইছিস? না মানে, আমি বলতে চাইছি, আপনি তো আর এ বিয়ে মানেন না। আর তাছাড়া আপনি তো বলেছিলেন একসময় আমরা ডিভোর্স নিয়ে নেব। আর এখন তো আমরা শুধু জাস্ট অভিনয় করছি। তাই বলছিলাম যে যদি আমি আরেকটা বিয়ে করি। আমার ঘুরিয়ে পেঁচিয়ে কথা একদম ভালো লাগে না। কি বলতে চাইছিস সরাসরি বল। আসলে আপু, আমি একজনকে ভালোবাসি, আর সেও আমাকে খুব ভালোবাসে। কিন্তু আচমকা আপনার সঙ্গে আমার বিয়ে হয়ে যাওয়ায় সব কিছু এলোমেলো হয়ে গেছে। সুমাইয়া পুরো বিষয়টা বুঝতে পেরে আবারও আয়নার দিকে তাকালো। আবারও চুল আশ্রাতে ব্যস্ত হয়ে পড়ল সুমাইয়া। শান্ত কণ্ঠে বলল, তাহলে তুই বলতে চাচ্ছিস আমাকে সতীনের ঘর করতে হবে? রাফি মনে মনে বলল, এমন ভাব করছে যেন উনি সত্যি সত্যি আমার বউ। নিজেই তো বললো আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হবে না, কিছুই হবে না। আর এখন এমনভাবে রিয়াকশন দিচ্ছে যেন উনি আমার কতকালের বউ। রাফি ভাবনা ছেড়ে বলে উঠল, আপনি তো এমনিতে আমার ঘর করবেন না। কথাটা শুনে সুমাইয়া ঘুরে তাকালো। সুমাইয়াকে তাকাতে দেখে রাফি বলল, না মানে, আমি বলতে চাইছিলাম যে আপনি তো একসময় চলে যাবেন তাই না? তাই আর কি। তাই তুই অন্য একটা মেয়েকে বিয়ে করে আনবি, তাই তো? অন্য একটা মেয়ে হবে কেন? আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। তারপর আবার কি? আপনি আপনার মতো চলতে থাকবেন, আমরা আমাদের মতো করে চলতে থাকবো। আর এক সময় তো আপনি চলে যাবেন। সুমাইয়া মনে মনে বলল, বারবার এক কথা শুনতে কি ভালো লাগে? ইচ্ছে করছে উঠে গিয়ে 2 গালে 2টা ঠাস ঠাস করে বসিয়ে দেই। হনুমান কোথাকার, ঘরে বউ থাকতে আবার বড় বড় মুখ করে কথা বলছে আরেকটা বিয়ে করব। সুমাইয়াকে চুপ থাকতে দেখে রাফি বলল, কি হলো, আপনি চুপ করে আছেন যে? কিছু বলছেন না যে? কি বলবো? আচ্ছা যাই হোক, আপনাকে আরও একটা কথা বলি। আরও কথা বলার আছে নাকি? আছে, আর বিষয়টা খুবই সিরিয়াস। তো না বলে বসে আছো কেন? আসলে আমি সত্যি একজনকে ভালোবাসি, ফাজলামো করে বলছি না। আর সবচেয়ে বড় কথা হলো, ও আমাদের এমপির মেয়ে, ওর নাম জেরিন। একটু আগে কল করেছিল, ও বললো 7 দিনের ভিতরে আমাকে বিয়ে করবে। আর আমি ওকে যতদূর চিনি, ও যা বলেছে তা করবেই। মোট কথা হলো, আপনি বর্তমানে আমার স্ত্রী, আর খুব শীঘ্রই আপনি চলে যান বা নাই যান, একজন সতীন অবশ্যই হচ্ছে। যাই হোক, যা বলার আপনাকে বলে দিয়েছি। আপনি আমাকে বিয়ে করেছেন নিজের ইচ্ছায়, জানি না কী কারণে। আর সামনে যে বিয়েটা হতে যাচ্ছে সেটাও আমার হাতে নেই। মানে হলো, আপনারা দুজনই আমার কপালে ওরে এসে জোরে বসেছেন। এখন এখানে আমার কোনো হাত নেই। যাই হোক, নিন, তাড়াতাড়ি রেডি হয়ে নিন, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। রাফি উঠে বাইরে চলে গেল। সুমাইয়া আনমনে আয়নার দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, হয়তো ও ঠিকই বলেছে,
আর আগে থেকেই ও একজনকে ভালোবাসে। কারো ভালোবাসাকে উপেক্ষা করা বা আটকানোর অধিকার তো আমার নেই। যদিও অন্য কাউকে বিয়ে করতে চাই তাহলে করুক, কিন্তু তারপরেও নিজের কাছে যেন কেমন লাগছে। কেন জানি আমি চাইলেও আমার মন মানতে চাইছে না। অবশেষে দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো। এতক্ষণে রাফি আর সুমাইয়া রাফির শ্বশুরবাড়িতে চলে এসেছে। একই এলাকায় বাড়ি, আসতে বা যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। সুমাইয়া বাড়িতে আসতে না আসতেই আত্মীয় স্বজনরা সুমাইয়াকে নিয়ে পড়ে আছে। সুমাইয়ার বাড়ির লোকজন সবাই রাফিকে খাতির যত্ন করতে ব্যস্ত। এসব দেখে রাফি মনে মনে খুব লজ্জা পেল, মুখে কিছু বলতে পারছে না, কারণ এবারের সকলকেই ও আগে থেকে চেনে। একই এলাকায় হওয়াতে সবাই ওকে চেনে। আর এখন আজ জামাই আদর খেতে হবে সেটা কি জানতো? রাতের খাওয়া দাওয়া শেষে রাফি খাটে এসে বসে বসে ফোন টিপছে। সুমাইয়া মায়ের সাথে রান্নাঘরে হাতের কাজে সাহায্য করছে। সুমাইয়ের আম্মু বারবার সুমাইয়াকে রুমে যেতে বলল, সুমাইয়া যাচ্ছে না। এক পর্যায়ে সুমাইয়া বলে উঠল, আমাকে বারবার রুমে কেন যেতে বলছো? ছেলেটা একা রুমে আছে, এভাবে একা থাকলে হয়? তোকে কাজ করতে হবে না, তুই যা। আম্মু ও বাংলাদেশের অন্য কোথাও যায়নি, আর আমাদের বাসা ওদের বাসা এখান থেকে ওখানে। আমার অনুমানে ও আমাদের বাসায় সবাইকে চেনে, সো আমাকে ওকে নিয়ে এত ভাবতে হবে না। সুমাইয়া, ও কি লাগিয়ে রেখেছিস? এখন রাফি তোর স্বামী, কথাগুলো এখন পরিবর্তন তো করতে পারিস। আম্মু ও আমার থেকে ছোট, আমি অত আপনি টাপনি করে বলতে পারবো না। থাপ্পড় খাবি একটা, ছোট হোক বড় হোক, বিয়ে তো তুই করেছিস ওকেই। লোকে শুনে কি বলবে? আমি যেন এমন কথা আর না শুনি। দুধটা গরম হয়ে গেছে, গ্লাসে ঢেলে রুমে নিয়ে যা। শোনো আম্মু, সামনে আমার পরীক্ষা, আমি এখন এসব করতে পারবো না। শুনছো মেয়ের কথা? নিজের পছন্দ মতো বিয়ে করেছিস, আর বিয়ে তো কিছুই নিয়ম কারণ আছে, তাই না? এখন চুপচাপ কথা না বলে গ্লাসে দুধটা ঢেলে সোজা রুমে নিয়ে যা, আমার এইদিকে কাজ আছে। সুমাইয়া আর কিছু না বলে এক প্রকার বিরক্ত হয়েই দুধের গ্লাস ঢেলে নিজের রুমের দিকে চলে গেল। সুমাইয়া রুমে আসতে রাফি বুঝতে পেরে ফোনটা রেখে দিল। সুমাইয়া অবশ্য খেয়াল করেছে বিষয়টা। হাতের গ্লাসটা টেবিলের উপর রেখে কড়া সুরে বলল, কে ফোন করেছিল? রাফি মনে মনে বলল, তাহলে দেখে ফেলেছে, হয়তো বুঝতে পেরেছে কে ফোন করেছে, বুঝে আমাকে জিজ্ঞাসা করছে। রাফি বলল, জেরিন ফোন করেছিল। তো আমাকে দেখে ফোন রাখার কি দরকার ছিল? এমনি। শোন, এসব ঢং আমার একদম পছন্দ না, আমার কাছে এসব বিরক্ত লাগে। যদি কথা বলার ইচ্ছে থাকে তাহলে বলবি। আমি কি কখনো তোকে মানা করেছি না কিছু বলেছি? আমাকে দেখে এত লুকানোর কি আছে? রাফি অবাক হয়ে সুমাইয়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটার কথাবার্তা কেমন আলাদা ধরনের সুর, এমন মনে হচ্ছে যেন আমাকে সুমাইয়ের জন্য অন্য মেয়ের সঙ্গে কথা বলতে দেখে জেলাস ফিল করছে। সুমাইয়ের চোখ তো তাই বলছে। রাফি বিড়বিড় করে বলল, ধুর, আমি এসব কি ভাবছি? সময় আপু এসব আমার সম্পর্কে কেন ভাববে? আমাকে বিয়ে করেছে কিসের জন্য কে জানে? রাফিকে চুপ থাকতে দেখে সুমাইয়া বলে উঠল, গ্লাসে দুধ আছে, দুধটা খেয়ে নিস। তুই দুধ খাসনি, শেষে আম্মু দেখলে আমাকে কথা শোনাবে। আমি কারোর জন্য কথা শুনতে পারবো না। এই কথা বলে খাট থেকে একটা টাওয়াল উঠিয়ে সোজা হন হন করতে করতে ওয়াশরুমের দিকে চলে গেল। রাফি অবাক হয়ে তাকিয়ে আছে। মাত্র 3-4 দিন হলো বিয়ে হয়েছে, এরই মাঝে সুমাইয়াপুর ব্যাপারটা কেমন যেন অন্যরকম লাগছে। বিশেষ করে যখন থেকে জেনে কথা বলেছি তখন থেকে ব্যাপারটারও গভীর মনে হচ্ছে। টেবিলের উপরে থাকা দুধের গ্লাসটা হাতে নিয়ে রাফি দুধটা খেয়ে নিল। এদিকে ওয়াশরুমে এসে সুমাইয়া শাওয়ার ছেড়ে শাওয়ার নিচে ঠান্ডা পানি নিজের গায়ে নিতে লাগলো। শাওয়ারের ঠান্ডা পানি সুমাইয়ের পুরো শরীরকে যেন অবশ করে তুলেছে। তবুও ঠান্ডা পানির নিচে একইভাবে দাঁড়িয়ে আছে সুমাইয়া। চোখ বুজে সুমাইয়া বিবি করে বলল, কি হচ্ছে আমার সঙ্গে? আমি ভাবতে পারিনি আমার সঙ্গে এমনটা হবে। মনে করেছিলাম বিয়েটা করে সঠিক সময় দেখে আলাদা হয়ে যাব, কিন্তু দিন যত যাচ্ছে ততই সম্পর্কের প্রতি একটা মায়া চলে আসছে। কোথায় যেন জড়িয়ে যাচ্ছি। আর ওই হনুমানটা, সে নাকি আরও একটা বিয়ে করবে। এসব বিষয়ে মাথায় যেন চেপে বসেছে। কিচ্ছু ভালো লাগছে না। ইচ্ছে হচ্ছে হনুমানটাকে যে ইচ্ছে মতো পেটাই, তাহলে যদি আমার রাগটা একটু কমে। একটু পর শাওয়ার বন্ধ করে সুমাইয়া টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলো। এতক্ষণে ঠান্ডা পানি গায়ে নেওয়ার কারণে সুমাইয়া থরথর করে কাঁপছে। বুঝতেই পারেনি এতক্ষণ ঠান্ডা পানি
চলছিল। মাথা যেন কাজ করছে না। রাফি খাটের উপর বসে ফোন টিপছে। সুমাইয়া বের হতে রাফি সুমাইয়ার দিকে একবার তাকিয়ে যেই ফোনের দিকে তাকাতে যাবে অমনি রাফি খেয়াল করলো সুমাইয়া কেমন কাঁপছে। বিষয়টা লক্ষ্য করে রাফি ফোন রেখে সুমাইয়ার দিকে ভালো করে তাকালো। বিড়বিড় করে রাফি বলল, সত্যি তো? এভাবে কাঁপছেন কেন? সুমাইয়া কাঁপতে কাঁপতে চুল মুছে চলেছে। এসব দেখে রাফি বলে উঠল। কি হয়েছে আপু, আপনি এভাবে কাঁপছেন কেন? কাঁপা কাঁপা সুরে সুমাইয়া বলল, হারামজাদা, মার খাবি? এখানে আমাকে আপু আপু ডাকছিস কেন? বাসায় কেউ শুনে ফেললে কি হবে? আচ্ছা সে নয় ঠিক আছে, কিন্তু আপনি এভাবে কাঁপছেন, কিছু হয়েছে? না, তেমন কিছু না। শাওয়ারের পানি ঠান্ডা ছিল, আমি খেয়াল করিনি। এতক্ষণ পানি ঠান্ডা নেওয়ার কারণে খুব ঠান্ডা লাগছে। সুমাইকে এই অবস্থায় দেখে রাফি দ্রুত উঠে একটা টাওয়াল নিয়ে সুমাইয়ের গায়ে জড়িয়ে দিল। সুমাইয়ের হাত থেকে টাওয়ালটা নিয়ে রাফি নিজেই সুমাইয়ের চুল মুছে দিতে লাগলো। রাফি টাওয়ালটাকে দু হাত দিয়ে জড়িয়ে রাফির দিকে তাকিয়ে আছে সুমাইয়া। অবাক চোখে দেখছে সুমাইয়া ছেলেটাকে। এর মাঝেই হঠাৎ করে সুমাইয়া কিছু না ভেবেই হুট করে রাফিকে জড়িয়ে ধরল। মুহূর্তের মাঝেই রাফি চমকে উঠল। সুমাইয়ার নরম শরীরে স্পর্শ যেন রাফির শরীরে কারেন্টের শিহরণ জাগিয়ে তুলেছে। সুমাইয়াকে এমন আচমকা জড়িয়ে ধরা দেখে রাফি একটু অবাক হয়ে গেল। একটু শঙ্কিত মনে বলে উঠল, কি করছেন আপু, এইভাবে আমাকে? রাফির কথা শেষ না হতেই সুমাইয়া বলে উঠল, কেন? তুই তো আমার বিয়ে করার পর, তোকে জড়িয়ে ধরলে কি কোনো সমস্যা? নাকি এখন তোর প্রেমিকার কাছ থেকে আমাকে পারমিশন নিয়ে আসতে হবে? রাফি কিছু বলল না। সব বিষয়গুলো কেমন জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে। দিন দিন কেমন সুমাইয়া আপু আরও কাছে আসতে চলেছে। রাফির উষ্ণ শরীরের তাপ সুমাইয়ের অনেক ভালো লাগছে। এজন্য সুমাইয়া রাফিকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। এই মাঝে বিকট একটা শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ল। সুমাইয়া আটকে উঠল, রাফিকে খামছে ধরে বলল, কিসের শব্দ এটা? মনে হয় আকাশে মেঘ করেছে, মেঘের গর্জনের শব্দ। তার মানে বৃষ্টি হবে? হয়তো হতে পারে। আজকাল বৃষ্টিও কেমন অনিয়ম করে চলছে, হঠাৎ আগমনে চমকে দেয়। বৃষ্টিতে ভিজবি? সুমাইয়ের মুখে এমন বাচ্চামি কথা শুনে রাফি মুচকি হাসলো। মনে মনে বলল, উপর থেকে যতটা শক্ত দেখায় মনে হয় আসলে সুমাইয়াপু ভেতর থেকে ততটাই নরম। সুমাইয়াপুকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। দিন দিন যেন আমার সিনিয়র বউটা অনেক কিউট আর অনেক সুন্দরী হয়ে উঠেছে। এমনিতে আপু অনেক সুন্দরী, কিন্তু আমার চোখে যেন দিন দিন তা বেড়েই চলেছে। রাফি সুমাইয়ের নিঃশ্বাস অনুভব করতে পারছে। এভাবে জড়িয়ে ধরে থাকাই এক মুহূর্তের জন্য রাফিরও ইচ্ছে হলো সুমাইকে জড়িয়ে ধরার। দুহাত দিয়ে জড়িয়ে ধরতে গিয়েও আটকে গেল। পরক্ষণেই হাত নামিয়ে মনে মনে বলল, আমি জড়িয়ে তুললে হয়তো রাগ করতে পারে, শেষে এমন সুন্দর মুহূর্তটাই নষ্ট হয়ে যাবে। হঠাৎ করেই জেনের কথা মনে পড়ল রাফির। দিন দিন কেমন সুমাইয়াপুর সঙ্গে জড়িয়ে পড়ছি আমি। ওদিকে জেরিন বসে আছে, যাকে আমি ভালোবাসি। একদিকে সুমাইয়াপু, অন্যদিকে জেরিন। কি করা উচিত আমার? এদিকে আমার বউ, অন্যদিকে আমার প্রেমিকা। এবার মনে হচ্ছে সত্যি সত্যি আমার দুজনকেই সমানভাবে ভালোবাসতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় আমার সামনে নেই। কিন্তু এটা কি সুমাইয়াপু আর জেরিন দুজনে মানবে? এরই মাঝে দরজায় নক করার শব্দে রাফির ভাবনা থেকে মন সরল। সুমাইয়াকে বলল, কেউ এসেছে। সুমাইয়া রাফিকে ছেড়ে দিয়ে খাটের উপর গিয়ে বসলো। রাফি এসে দরজা খুলতেই সুমাইয়ার আম্মু বলল, বাবা, রাতের খাবার রেডি হয়ে গেছে, তুমি আর সময় এসো খেয়ে নেবে। ওদিকে আকাশে মেঘ করেছে, হয়তো বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশে যা অবস্থা, আকাশে একটু মেঘ দেখলে কারেন্ট উধাও হয়ে যায়। আচ্ছা আমরা আসছি। সুমাইয়ার আম্মু চলে গেলে রাফি ভিতর এসে সুমাইয়াকে বলল, খেতে রাখছে। সুমাইয়া কিছু বলল না। একটা কম্বল টেনে শুয়ে পড়ল সুমাইয়া। রাফি বলল, কি হলো, খাবেন না? না, আমার ক্ষুধা নেই, তুই খেয়ে নে। কেন ক্ষুধা নেই? সেটা তোকে বলতে হবে? রাফি বিড়বিড় করে বলল, এই মেয়েটার সময় সময় কি হয় কে জানে। এই কত সুন্দর নরম হয়ে যায়, আবার একটু পর অদ্ভুত রকমের আচরণ করে। এই ভালোবাসে, আবার এই দূরে সরিয়ে দেয়। আসলে মেয়েদের বোঝা অনেক কঠিন। রাফি আর কিছু বলল না, সোজা খেতে চলে গেল। সুমাইয়া কম্বলটাকে গায়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। খাবার টেবিলে এসে রাফি বসে পড়ল। সুমাইয়ের আম্মু বলল, সুমাইয়া কোথায়? আন্টি ও বলল খাবে না, বলল ক্ষুধা নেই। আন্টি? আমি এখন তোমার আন্টি? রাফি মুচকি হেসে বলল, সরি, আসলে অভ্যাস নেই তো। সারা জীবন তো আপনাকে আন্টি বলেই রেখেছি। হুট করে বিয়ে হওয়াতে এখনো সব কিছু সামলে উঠতে পারিনি। এরপর থেকে যেন মনে থাকে।
আমি এখন থেকে সুমাইয়ার যেমন আম্মু ঠিক তোমারও আম্মু। ওকে, কী রান্না করেছেন আজকে? সুমাইয়ার আব্বু বাজারে থেকে ইলিশ মাছ এনেছে, খেয়ে দেখো কেমন হয়েছে, আর একদম লজ্জা পাবে না। এখন তো এটাও তোমার বাড়ি, তাই না? নিজের বাড়ির মতো তোমার যা লাগে নিয়ে খাও। আমি একটু ছাদে যাচ্ছি, মনে হয় বৃষ্টি আসবে, জামা কাপড়গুলো ভিজে যাবে। আচ্ছা ঠিক আছে। রাতের খাওয়া দাওয়া শেষে রাফি রুমে চলে আসলো। ওয়াশরুমে গিয়ে নিজেকে ফ্রেশ করে বাইরে চলে আসলো। বেলকনিটা খোলা। রাফি খাটের দিকে তাকিয়ে দেখলো সুমাইয়া ঘুমিয়ে পড়েছে। রাফি বলল, রাতে না খেয়ে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। বেলকনি দিয়ে বাইরে ঠান্ডা বাতাস হু হু করে ভেতরে আসছে। রাফি এসে বেলকনির পর্দাটা লাগিয়ে দিল। সুমাইয়া বিভোর হয়ে ঘুমাচ্ছে। রাফি এসে খাটে বসে পড়ল। সুমাইয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলল, কখনো ভাবতে পারিনি আমার জীবনে এমন কিছু ঘটবে। এভাবে একটা সিনের ওপর আমার জীবনে বউ হয়ে আসবে। ঘুমন্ত অবস্থায় কি সুন্দর লাগছে। ঢল ঢলে দোগাল আর গোলাপি রঙের ওই ঠোঁট দুটো ভীষণ আকর্ষণীয়। রাফি এমন গভীর ভাবনা চিন্তায় কোনো সময় সুমের প্রতি এক প্রকার ভালোবাসা জন্ম নিয়েছে। হয়তো রাফি সেটা বুঝতে পারছে না। কিছুক্ষণ এভাবে থাকার পর রাফি আস্তে করে বিছানা থেকে বালিশার একটা কম্বল উঠিয়ে ফ্লোরে বিছিয়ে শুয়ে পড়ল। রুমে লাইট জ্বলতে দেখে রাফি আবার উঠে লাইট অফ করে দিল। এরপরে রাফি এসে শুয়ে পড়ল। রাত প্রায় 2টা। বেলকনির পর্দাগুলো এলোমেলোভাবে উঠছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। থেকে থেকে মেঘের গর্জন আরও ভয়ানক করে তুলছে এই রাতের বর্ষণকে। ভয়ানক মেঘের গর্জনে হুট করে রাফির ঘুমটা ভেঙে গেল। ঘুমু ঘুমু চোখে মনে মনে বলল, বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে। কিন্তু পরক্ষণে রাফি কিছু একটা অনুভব করতে পারল। রাফি অনুভব করলো কেউ রাফিকে জড়িয়ে ধরে আছে। রাফি কিছু বুঝতে পারল না। পাশ থেকে মোবাইলটা নিয়ে লাইট অন করে দেখতেই রাফি অবাক হয়ে গেল। মনে মনে বলল, সুমাইয়া আপু এখানে? উনি তো খাটে ঘুমিয়েছিল, এখানে কখন আসলো? সুমাইয়া রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রাফি খেয়াল করলো একটু পর পর সুমাইয়া কেমন যেন করছে। রাফি বুঝতে পারল না কি হয়েছে। সুমাইয়াকে সরিয়ে রাফি পাশ ফিরে শুলো। রাফি মনে মনে বলল, আপু কি অসুস্থ? কি মনে করে যেন রাফি সুমাইয়ের কপালে হাত দিল। সাথে সাথে রাফি অবাক হয়ে গেল। আরে আপুর তো ভীষণ গা গরম, মনে হয় জ্বর এসেছে, এই জন্যই হয়তো রাতে খায়নি। কি মেয়ে, তখন একবার আমাকে বলতে পারতো, না বলে শুয়ে পড়েছে। গা তো একদম পুড়ে যাচ্ছে। রাফি ফোনে লাইট অন করে উঠে গেল। দ্রুত রুমে লাইট অন করলো। সুমাইয়ের দিকে তাকিয়ে দেখলো সুমাইয়া জ্বরসর হয়ে শুয়ে আছে। রাফি দ্রুত দরজা খুলে কিচেনে চলে গেল। কিচেন থেকে একটা বাটিতে কিছু পানি নিয়ে রুমে চলে আসলো। এমনিতে ঠান্ডা পড়লো, তাই রাফি সুমাইয়াকে ডেকে বলল, আপু খাটের উপরে সে শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি। রাফির কথা হয়তো সুমাইয়ের কানেও জানি। সুমাইয়া ওভাবেই শুয়ে আছে। রাফি বুঝতে পারল হয়তো জ্বরের ঘরে কোনো সেন্স কাজ করছে না। কোনো উপায় না পেয়ে রাফি নিজেই সুমাইয়াকে ধরে খাটের উপর শুয়ে দিল। এরপরে সুমাইয়ের মাথায় জলপট্টি দিতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর রাফি খেয়াল করলো সুমাইয়া আগের থেকে একটু বেটার অবস্থায় এসেছে। জ্বরের ওষুধ খাওয়ানো উচিত এখন। তাই রাফি রুমে কোনো ওষুধ আছে কিনা তাই খুঁজতে লাগলো। একটু খোঁজাখুঁজির পরে একটা মেডিসিনের বক্স খুঁজে পেল রাফি। বক্সটা খাটের উপর রেখে আবারও কিচেন চলে গেল। একটু পর খাবার নিয়ে রুমে আসলো রাফি। খাবারটা রেখে রাফি সুমাইয়াকে ডেকে জাগিয়ে তুলল। সুমাইয়া রাফির দিকে তাকিয়ে আছে। রাফি শান্ত গলায় বলল, এখন কেমন লাগছে? সুমাইয়া কিছু বলল না, শুধু তাকিয়ে আছে। রাফি সুমাইয়ার মাথায় হাত বুলিয়ে বলল, এখন কি ভালো লাগছে? সুমাইয়া কিছু না বলে হালকা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাফি বলল, একটু উঠে বসুন, অল্প করে কিছু খেয়ে নিন, এরপর ওষুধ খেয়ে নিন, দেখবেন সকাল হতে হতে আপনি আরো সুস্থ হয়ে যাবেন। সুমাইয়া আস্তে করে বলল, আমার খেতে ইচ্ছে করছে না। দেখুন, না খেলে আর অসুস্থ হয়ে পড়বেন। আমি খাবার নিয়ে এসেছি, অল্প করে একটু খেয়ে নিন। সুমাইয়া বারবার মানা করতে লাগলো। রাফিও নাচর বান্ধা। অনেকক্ষণ বোঝানোর পর সুমাইয়া রাজি হলো। সুমাইয়াকে ধরে খাটের সঙ্গে হেলান দিয়ে বসিয়ে দিল রাফি। এরপর খাবারটা নিয়ে নিজের হাতে সুমাইয়াকে খাইয়ে দিতে লাগলো। অল্প একটু খাওয়ার পর সুমাইয়া আর খেতে পারল না। রাফিও আর জোর করলো না। পানির গ্লাসটা নিয়ে সুমাইয়াকে দিয়ে বলল, এবার ওষুধ খেয়ে নিন। সব কিছু শেষ করে রাফি সব কিছু গুছিয়ে কিচেনে রেখে আসলো। কিছুক্ষণ পর কিচেন থেকে এসে দেখলো সুমে সেভাবেই বসে আছে। রাফি বলল, বসে আছেন কেন? শুয়ে পড়ুন। সুমেয়া কিছু না বলে হাত দিয়ে ইশারা করে নিজের পাশে এসে ঘুমোতে বলল রাফিকে। রাফি
এমন ইশারা ভালো করে বুঝতে পারল না, তাই অবুঝের মতন তাকিয়ে রয়েছে সুমাইয়ার দিকে। সুমাইয়া আস্তে করে বলল, দাঁড়িয়ে আছিস কেন? এখানে এসে শুয়ে পড়। বিছানায়? হ্যাঁ। কিন্তু এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। এখানে এসে শুয়ে পড়। সুমাইয়া অসুস্থ দেখে রাফিও আর কিছু বলল না। ফুলোর থেকে বালিশ আর কম্বল উঠে বিছানায় রেখে খাটের উপর শুয়ে পড়ল। সুমাইয়া বলল, লাইট কি অন করা থাকবে? রাফি হুট করে উঠে লাইট অফ করে এসে শুয়ে পড়ল। রুমের ডিম লাইটটা এখন অন আছে। রাফি বলল, এটাও কি অফ করে দেব? সুমাইয়া মাথা নাড়িয়ে বলল না। 2 মিনিট পর সুমাইয়া বলে উঠল, ওদিকে পাশ ফিরে শুয়ে আছিস কেন? কেন? সুমাইয়া কিছু বলল না। হাত দিয়ে রাফিকে টেনে নিজের দিকে ঘুরিয়ে রাফির বাম হাতটা সোজা করে রাফির বাহুতে মাথা রেখে রাফিকে জড়িয়ে ধরে সুমাইয়া শুয়ে পড়ল। সুমাইয়া পাতলা একটা নাইটি পরে আছে, যার কারণে রাফি সুমাইয়ের শরীর স্পর্শ বুঝতে পারছে। মুহূর্তে রাফির এমন স্পর্শে বাকরুদ্ধ হয়ে গেল। সুমাইয়ের শরীর থেকে আলাদা একটা নেশাযুক্ত ঘ্রাণ রাফি নাকে এসে লাগছে। এমন ঠান্ডা আবহাওয়াতে রাফিও ঘামতে শুরু করেছে। এদিকে সুমাইয়া মনে মনে বলল, রাফির শরীর থেকে কেমন একটা ঘ্রাণ আসছে, যেটা খুবই ভালো লাগছে আমার। সুমাইয়া আলতো করে রাফির বুকে নাক ঘষতে লাগলো। রাফিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল সুমাইয়া। এসব দেখে রাফি অবাক হয়ে গেল। এমন যুবতী মেয়ে যৌবনের মোহরায় যদি করা নাড়ে, তাহলে একটা লাগাম ছাড়া পুরুষ কিভাবে নিজেকে ঠিক রাখতে পারে? রাফি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। সুমাইয়ের প্রতিটা স্পর্শতা হতে দিচ্ছে না। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টির মতো, হৃদয়েও যেন এক প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে। রাফি নিজের ডান হাতটা আলতো করে সুমাইয়ের কোমরের উপর রাখলো। সুমাইয়া বুঝতে পেরেও কিছু বলল না, ফিসফিসিয়ে শুধু বলল, আমাকে জড়িয়ে ধরা ছাড়া আর এক পা বেশি সামনে গেলে খুব খারাপ হবে, কথাটা মাথায় রাখিস। রাফি বেচারা মনে মনে হতাশ হয়ে বলল, এটা কোনো কথা হলো? যৌবনের সমুদ্রে ঝড় তুলে এখন বলছে নৌকা যেন শান্ত থাকে। এটাও কি কখনো সম্ভব? কিন্তু কিছু করার নেই, আমার সিনের বউ নিজেই সীমানা বেঁধে দিয়েছে। এখন জড়িয়ে ধরা ছাড়া আর কোনো উপায় নেই। তাই রাফি এই অল্প সুযোগটুকু হাতছাড়া না করে সুমাইয়াকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল। সুমাইয়া মনে মনে মুচকি হেসে বলল, এটা তো শাস্তি। আরেকটা বিয়ে করবি তাই না? আমার সতীন আগে আসুক, তারপর না হয় দেখা যাবে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। ভোরের পাখিরা আজ আর হয়তো বাসা থেকে বের হয়নি। রাতের বৃষ্টি এখনো থামেনি, থেমে থেমে বৃষ্টি পড়েই চলেছে। হঠাৎ রাফির ফোনটা বেজে উঠলে রাফির ঘুম ভেঙে গেল। ঘুমো ঘুমো চোখে ফোনটা হাতে নিয়ে চোখ টলতে টলতে দেখলো জেন কল করেছে। তাড়াতাড়ি ভালো করে চোখটা মুছে কলটা রিসিভ করে বলল, কি ব্যাপার, আজ এত সকালে ঘুম থেকে উঠলে যে? ঘুমিয়েছি কোথায় যে ঘুম থেকে উঠবো? মানে তোমাকে বুঝতে হবে না? কেমন কাটছে তোমার শ্বশুর বাড়িতে? তুমি কি করে জানলে আমি এখানে? ভালোবাসার মানুষের খোঁজ খবর রাখবো না? আমি কাল বাসায় চলে আসছি, এসে তোমার সঙ্গে দেখা করছি। ওকে, আর কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ। কি? সেটা আসলেই দেখতে পাবে। বলে দিলে তো সারপ্রাইজ নষ্ট হয়ে গেল। যাই হোক, রাখছি এখন। তুমি তোমার শ্বশুর বাড়িতে এনজয় করো। রাফি কিছু বলার আগেই জেন ফোনটা কেটে দিল। রাফি ফোনটা পাশে রেখে দিল। সুমাইয়া রাফি বুকের উপর শুয়ে আছে। এতক্ষণে সুমাইয়ারও ঘুম ভেঙে গেছে। চোখ বুজে সুমাইয়া রাফিকে বলল, কথা হয়ে গেল? রাফি চমকে উঠল, বলল, ঘুম ভেঙে গেছে আপনার? এভাবে কথা বললে কারো ঘুম হয়? তো আমার হবু সতীন কি বলল? কিছু না, বললো কাল বাড়ি ফেরার পর কি নাকি সারপ্রাইজ দেবে। সুমাইয়া মুচকি হাসলো। রাফির বুক থেকে মাথাটা সরিয়ে উঠে বসলো। নাইটিটা ঠিক করে সুমাইয়া বলল, আমি ফ্রেশ হতে যাচ্ছি। হুম। বাই দ্য ওয়ে, রাতের জন্য থ্যাঙ্কস বলার কি আছে, এটা তো আমার দায়িত্ব। সুমাইয়া মুচকি এসে চলে গেল। তবে রাফি এই হাসি দেখতে পেল না। এরপর দেখতে দেখতে আরও একটা দিন কেটে গেল। রাফি আর সুমাইয়া বাসায় চলে এসেছে। আজ আর ভার্সিটিতে যায়নি রাফি। সুমাইয়া সকালে ভার্সিটিতে চলে গেছে। তাছাড়া সামনে ওর পরীক্ষা। আর এমনিতেই সুমাইয়া লেখাপড়া নিয়ে অনেক সিরিয়াস। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার পর রাফি বাসায় ফেরার পথে হুট করে দুটো গাড়ি এসে রাফিকে তুলে নিয়ে গেল। রাফি কিছু বুঝতে পারল না। গাড়িতে বসে বারবার রাফি জিজ্ঞাসা করলেও কে কিছু বলল না। তবে রাফিও মনে মনে আন্দাজ করতে পেরেছে এরা নিশ্চয়ই জেনের আব্বু লোক। এসব ভাবতেই রাফি মনে মনে একটু ভয় পেয়ে গেল। প্রায় 10 মিনিট পর গাড়ি দুটো থেমে গেল। গাড়ি থেকে নামতে রাফি দেখতে পেল বিশাল একটা বাংলো বাড়ি।
বাংলোর চারদিকে গার্ড। রাফিকে নিয়ে জেনের আব্বুর লোকজন ভেতরে চলে গেল। রাফি ভিতরে আসতেই চোখের সামনে সব কিছু দেখে আর কিছুই বুঝতে বাকি রইল না। অবাক হয়ে তাকিয়ে আছে জেন্নির দিকে। রাফিকে আসতে দেখে রাফির দিকে তাকিয়ে জেন মুচকি হাসলো। এরপর রাফিকে এনে জেনের পাশে বসিয়ে দেওয়া হলো। রাফি আস্তে করে বলল, এসব কি জেরিন? জেরিন মুচকি হেসে বলল, সারপ্রাইজ। রাফি অবাক হয়ে বলল, সারপ্রাইজ? এখানে আবার কিসের সারপ্রাইজ? জেরিন মুচকি হেসে বলল, আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে, নাকি বুঝেও না বোঝার ভান করছো? রাফি জেনকে ভালোভাবে দেখে আসলে এই বিষয়টা বুঝতে পারল। জেরিন লাল বেনারসি শাড়ি পরে আছে। সোফার সামনের টেবিলে কিছু কাগজপত্র রাখা, আর ঠিক তার পাশে একজন মুরব্বী লোক হাতে একটা বইয়ের মতো জিনিস নিয়ে বসে আছে। চিন্তা একদম ভুল হলো না, তিনি একজন কাজী সাহেব। তার মানে জেরিন সত্যি সত্যি আমাকে বিয়ে করার জন্য এখানে তুলে নিয়ে এসেছে। নিজের ভালোবাসার মানুষ একদিন এভাবে তুলে নিয়ে এসে বিয়ে করবে, সেটা কখনোই হয়তো রাফি ভাবতে পারেনি, কিন্তু না ভাবলেও সেটা এখন বাস্তবে হচ্ছে। রাফি নিজেই থেকেই এগিয়ে গেল সামনে। সে জেনের কাছে বসে জেনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফি। মেয়েটা মন থেকে অনেক নরম। রাফি মনে মনে বলল, আমি জানি জেরিন যা করেছে তা শুধু আমাকে পাওয়ার আশায়। ও কখনো নিজের বাবার ক্ষমতায় বা টাকা পয়সায় অহংকার করেনি। একদম সাদাসিধে একটা মেয়ের মতো চলাফেরা করে, কিন্তু আমাকে পাবার নেশায় এসব করছে। ওকে কী বা দোষ দেব? এতগুলো দিন আমাদের রিলেশন ছিল। একটা মেয়ে যদি একটা ছেলেকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাহলে তো সে মরে গেলেও সেই ছেলেকে হারাতে দেবে না। আর জেরিন এখন সেটাই করছে। আমিও যে কেমন নিয়তের নিয়মে বাধা পড়ে গেছি সেটা জানি না। রাফিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জেন বুঝতে পারল না রাফি কি ভাবছে, কেন এভাবে এক পলকে আমার দিকে তাকিয়ে আছে। জেন বলল, এভাবে তাকিয়ে কি দেখছো? রাফি মুচকি হাসলো। জেনের মুখের উপর থেকে হাত দিয়ে চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দিল। ডান হাত দিয়ে জেনের মুখে হাত রেখে রাফি মুচকি হেসে বলল, লাল বেনারসি শাড়িতে তোমাকে একদম সুন্দর লাগছে, যেন একদম লাল পরি। মিথ্যা প্রশংসা করছো তাই না? পাগলি মেয়ে, তুমি সেই মেয়ে যাকে আমি প্রথম মন দিয়েছি, আর তুমি সেই মেয়ে যাকে আমি প্রথম ভালোবেসেছি। তুমি সেই মেয়ে যার জন্য আমি প্রতিটা রাত জেগে স্বপ্ন দেখেছি। তুমি সেই মেয়ে যাকে পাবার আশায় না জানি কতটা প্রহর গুনেছি। আর সেই ভালোবাসার মানুষটিকে নিয়ে মিথ্যা প্রশংসা করব, এতটাও খারাপ আমি না। রাফি কথাগুলো শুনে জেনের চোখ দুটো পানিতে ছলছল করছে। কানার আওয়াজ বের না হলো এখন মনে হচ্ছে যেন এখনই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হবে। জেনের এমন মুখ দেখে রাফি জেনকে আলতো করে নিজের বুকে জড়িয়ে নিল। এবার আর জেরিন নিজেকে আটকাতে পারল না, হামা করে কেঁদে দিল। রাফি শার্টটা খামচে ধরে জোরে জোরে কান্না করতে করতে বলতে লাগলো, কান্নারত কণ্ঠে বলতে লাগলো, কুত্তা একটা, কেন আমাকে কষ্ট দিচ্ছিস? তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? তুই কি চাস আমি কি মরে যাই? আমার দিকে চেয়ে দেখেছিস? আজ কতগুলো রাত আমি ঘুমাইনি। এই কয়েকটা দিন আমার কাছে কয়েকটা বছরের মতন মনে হয়েছে। পাগলের মতো হয়ে গেছি আমি। রাফি জেনের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, সরি পাগলি, আসলে আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সঙ্গে। কয়েকদিনের ভেতর আমার জীবনটা একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে করছে। আর আমি তো তোমাকে ভালোবাসি। আমার কি কষ্ট হয় না বলো? তুমি তো এতদিন ধরে আমার সঙ্গে রিলেশনে আছো, আমাকে তো তুমি চেনোই। এমন তো না যে আমার ওই মেয়েটার সঙ্গে আগে থেকে রিলেশন ছিল। আমি নিজেও জানতাম না ওভাবে বিয়েটা হয়ে যাবে। ওনার একটা মিথ্যার কারণে আজকেরই সব কিছু ঘটছে। রাফি জেনকে তুলে ওর চোখের পানি মুছে দিয়ে বলল, তো এখন কি করতে হবে? আমার এই পাগলিটাকে বিয়ে করতে হবে, তাই তো? জেন কিছু না বলে ছোট্ট বাচ্চাদের মতো মাথা নাড়তে লাগলো। রাফি মুচকি হেসে বলল, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে, চলো বিয়ে করে নিই। কথাটা শুনে যে মুচকি হেসে দিল। রাফি হাতটা শক্ত করে ধরে কাজী সাহেবকে বলল, আঙ্কেল আপনি বিয়ে পড়াতে শুরু করুন। তখনই রাফি বলল, তোমার বাসায় জানে? হ্যাঁ জানি। ওনারা থাকবে না? আব্বু বলেছে সঠিক সময় দেখে বড় করে অনুষ্ঠান করবে। এখন আপাতত এভাবেই বিয়েটা করে নি। আচ্ছা তাহলে আর কি, নিন কাজী সাহেব শুরু করুন। দেখতে দেখতে রাফি আর জেইনের বিয়েটা হয়ে গেল। অফিসিয়ালি জেইন এখন রাফি বউ। বিয়ে শেষে জেইন বলল, চলো এখন বাসায় যাওয়া যাক। রাফি আকাশের দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, বাসায় তাই না? হ্যাঁ বাসায়। বাসায় না গেলে কোথায় যাবে? আর এখন থেকে তো তোমার বাসা মানে আমার বাসাই। চলো বাসায়, তোমার সতীন অপেক্ষায় আছে হয়তো। ওদিকে আমি আব্বু আম্মুকে কীভাবে ম্যানেজ করব সেটাই খুঁজে পাচ্ছি না। আগে তো চলো, আঙ্কেল আন্টিকে আমি ম্যানেজ করে নিব। আর রইল আমার সতীন, সে তো তোমার বড় বউ, তাকে তুমি ম্যানেজ করে নেবে। জেনের মুখে
এমন কথা শুনে রাফি একটু অবাক হয়ে গেল। অবাক করা কণ্ঠে বলে উঠল, আমি ম্যানেজ করব আর তুমি বলছো বড় বউ? হ্যাঁ, তুমি ওকে আগে বিয়ে করেছো, আর তাছাড়া বয়সেও বড়। এত বড় বউই তো হলো, তাই না? না জানি বাসায় গেলে কি হয়। এত ভয় পাচ্ছ কেন? পুরুষ মানুষ হয়ে এত ভয় পেলে হয়? আগে বাসায় চলো। এদিকে বাসায় সুমাইয়া ড্রয়িং রুমের সোফায় বসে আছে। সামনের সোফায় রাফির আব্বু আম্মু বসে আছে। শরীফ সাহেব একটু রেগে বলল, সুমাইয়া মা, কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না। আমার ছেলে তোমার সঙ্গে প্রেম করতো, আবার আরও একটা মেয়ের সঙ্গে প্রেম করতো। হ্যাঁ, এসব আমি পরে জানতে পেরেছি। আর ওই মেয়ের কথা ভেবে আমি সব কিছু মেনে নিয়েছি। হয়তো এতক্ষণে আপনার ছেলে ওই মেয়েকে বিয়ে করে ফেলেছে। আর আমার যতদূর মনে হয় ওরা বাসায় চলে আসবে একটু পর। শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ওরা আসলে ওদেরকে কিচ্ছু বলবেন না। আমাকে যেমন আপনারা মেনে নিয়েছেন, ওদেরকেও মেনে নেবেন। আর এখানে ওই মেয়েটার তো কোনো দোষ নেই। আমি যখন মেনে নিয়েছি তখন আর কিছুই বলার দরকার নেই। শরীফ সাহেব মাথায় হাত দিয়ে বলে উঠল, একটা বিয়ে করতে না করতেই আরেকটা বিয়ে। একজনের সাথে রিলেশন করে আবার অন্যজনের সাথে রিলেশন। একটা বউ বাসায় রেখে আবার আরেকটা নিয়ে আসছে। তোমার ছেলে কি বিয়ে করার প্রতিযোগিতায় নেমেছে নাকি? এর কদিন পরে দেখা যাবে ওই হারামজাদাটা আরও একটা বিয়ে করে নিয়ে বাসায় এসেছে। এভাবে চলতে থাকলে তো বাসায় আর বউই আটকাবে না। রাফির আম্মু বলল, আমাকে বলছো কেন? তোমার ছেলেকে বলো। আমি কি এসব জানতাম নাকি? আব্বু আম্মু এসব থাক এখন। আপনারা আর এই নিয়ে কিছুই বললেন না। নতুন বউ আসছে, ওকে ঘরে তোলার ব্যবস্থা করি। সে না হয় করলাম, কিন্তু আত্মীয় স্বজনদের কি বলবো? সবাই কি ভাববে? ওহ, আমি তো এবার টেনশনে পাগল হয়ে যাব। সকলের কথার মাঝে দরজার কলিং বেল শব্দ করে বেজে উঠল। রাফির আব্বু বলল, ওই তো তোমার বান্দর ছেলে চলে এসেছে। এই আমার জুতোটা কই? আজকে ওকে আগে জুতো পেটা করে নেই। আহা, রাগ পরে দেখিও। সুমাইয়া মা, তুমি যখন সবকিছু মেনে নিয়েছো, তাহলে এখানে আমাদের আর কিছু বলার নেই। সংসার তুমি করবে, তাই আমরা কিছু নাই বা বললাম। আসো আমার সঙ্গে, ওদেরকে বরণ করে ঘরে তুলি। হ্যাঁ মা, চলুন। আবারও কলিং বেলের শব্দ বেজে উঠল। কিছুক্ষণের পর রাফির আম্মু আর সুমাই এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই সামনে রাফি আর জেনকে দাঁড়িয়ে থাকতে দেখে সুমাইয়া মুচকি হাসলো। রাফি বেচারা এক কোণায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। জেন রাফির আম্মুকে সালাম দিল। সুমাইয়ের দিকে তাকি জেন কিছু বলল না। রাফি আম্মুর দিকে তাকি মনে মনে বলল, কি ব্যাপার, এরা সবাই আমাদের বরণ করার জন্য সব কিছু রেডি করে ফেলেছে, কিন্তু এরা জানলো কিভাবে? আমি তো কিছুই বলিনি। কাহিনী কি হচ্ছে না হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। রাফির আম্মু বলে উঠল, বিড়ালের মতো এক কোণে দাঁড়িয়ে আছিস কেন? বিয়ে তো করেই ফেলেছিস। আসলে আম্মু, আসল কি নকল সেটা তোরা নিজেরা বুঝে নিস। এখন ভালো করে দাঁড়া, নতুন বউ নিয়ে এসেছিস, আগে বরণ করতে দে। রাফি আর জেনকে বরণ করে ঘরে নিয়ে গেল রাফির আম্মু আর সুমাইয়া। রাফি ভেতরে আসতে সোফায় বসে থাকা আব্বুর দিকে নজর পড়ল। শরীফ সাহেব রাগি চোখে তাকিয়ে আছে। রাফি সেটা বুঝতে পেরে চোখ সরিয়ে নিল। শরীফ সাহেব বলে উঠল, চোখ সরিয়ে লাভ নেই। হাও রমজাদা, তোকে আমি জুতো পেটা করব। এলাকায় মান সম্মান কিছু করবি না নাকি? আজ গেলে কাল লোকে সব জেনে যাবে, সমাজে আমি মুখ দেখাবো কি করে? আরে মেয়েটাকে। রাফি ভয়ে ভয়ে বলল, জনাব আফজাল সাহেবের মেয়ে। আফজাল সাহেব? নামটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। চেনো তো, ওনাকে তো সবাই চেনে। মানে? আমাদের মাননীয় এমপি সাহেব, ও তারই মেয়ে। রাফির কথাটা শুনে শরীফ সাহেব চমকে উঠল। অবাক হয়ে বলল, কি বললি? এমপি আফজাল সাহেবের মেয়ে? এত বড় লোক? এই, আমার সঙ্গে ফাজলামি করছিস? জেন বলে উঠল, আঙ্কেল, ও ঠিকই বলছে। আফজাল সাহেব আমার আব্বু। কিন্তু মা, এটা কিভাবে সম্ভব? আমার ছেলেকে তুমি কিভাবে বিয়ে করলে? তোমার বাসায় কি জানে? হ্যাঁ, ওনারা সবই জানে। আর আমি আর রাফি একই ভার্সিটিতে একই সঙ্গে পড়ি। সেখান থেকে আমরা দুজনকে পছন্দ করতে শুরু করি। আচ্ছা, আমাকে একটা কথা বলবে? জি বলুন। এই গাধাটা একটা বিয়ে করে বাড়িতে বউ রেখেছে, এটা কি তুমি জানতে? হ্যাঁ, আমি জানি। বিয়ের পরও আমাকে সবকিছু বলেছিল। তুমি জেনে শুনে তারপরে ওকে বিয়ে করলে? কি করব আঙ্কেল, আপনার ছেলেকে ভালোবেসেছি। ভালোবাসা তো আর ছেলে খেলে না। ও আমাকে বিয়ের কথা বলার পরে আমি দিনরাত শুধু কান্না করেছি। মনকে অনেক বোঝানোর চেষ্টা করেছি দূরে চলে যেতে,
কিন্তু ওর থেকে দূরে যাওয়ার কথা ভাবলেই নিজেকে শূন্য মনে হয়, দম বন্ধ হয়ে আসে। তাই অবশেষে সিদ্ধান্ত নিয়েছি ওকেই বিয়ে করব। এখন আপনারা আমাদের মেনে নেবেন কিনা সেটাই বড় কথা। শরীফ সাহেব বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, এখন আর না মেনে নেওয়ার কি আছে? তোমাদের জীবন, সংসার তোমাদের, সারা জীবন তোমরা একসঙ্গে থাকবে। তোমরা যেখানে নিজেদের মেনে নিয়েছো সেখানে আমাদের আর কি বলার আছে, তাই না? তোমরা যদি এতে সুখে থাকো তাহলে আমাদেরও কিছু বলার নেই। এ কথা শুনে জেন হাসি মুখে আব্বু আম্মুকে সালাম করলো। শরীফ সাহেব বলল, রাফি, ছোট বউকে ঘরে নিয়ে যাও। রাফি কিছু না বলে জেনকে রুমে নিয়ে গেল। রাফি আর জেন রুমে আসতেই অবাক হয়ে গেল। জেন রুমটা ভালো করে দেখলো, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রুমটা। রাফিও কিছুটা অবাক হয়ে গেল, এভাবে রুমটাকে কে সাজালো। তখনই রাফির নজর বেলকুনিতে পড়লো। বেলকুনি ধরে সুমাইয়া দাঁড়িয়ে আছে, লম্বা খোলা চুল কোমর গড়িয়ে নিচে পড়ছে, বাতাসের চুলগুলো এলোমেলো উঠছে। সুমাইয়াকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি অবাক হয়ে তাকিয়ে আছে। এমন মনে হচ্ছে যেন কোনো এক মায়াবতী মায়া ছড়িয়ে চলেছে। জেন রাফিকে কিছু বলতে যাবে, তখনই দেখলো রাফি বেলকুনির দিকে তাকিয়ে আছে। এটা দেখে জেনও বেলকুনির দিকে তাকালো। জেন দেখতে পেল বেলকুনিতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলো এটাই সেই মেয়ে। একটু আগে নিচেও তো দেখেছি, এটাই তাহলে রাফির বউ। জেরিন বলে উঠল, কি দেখছো এভাবে? এই কয়েকদিন ধরে তো বড় বউকে দেখেইছো, আমাকে একটু দেখো। জেনের কথায় রাফির ঘোর কাটলো। জেনের দিকে তাকিয়ে রাফি বলল, তুমি বসো, তোমাদের পরিচয় করিয়ে দেই। রাফি কিছু বলার আগেই বেলকনি থেকে সুমে চলে আসলো। রাফি আর জেনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আজ এসব না হলে হয় না? একজন আরেকজনকে জানার অনেক সময় পড়ে আছে। এখন তো সারা জীবন একসাথেই থাকতে হবে, তাই এত তাড়াতাড়ি বা জলদি করার কোনো কিছুই নেই। তোমাদের আজ বিয়ে হয়েছে, বাসর রাত। দেখো, আমি নিজ হাতে সাজিয়েছি, খুব সুন্দর হয়েছে না? জেরিন বলে উঠল, হ্যাঁ, সুন্দর তো হয়েছে, হয়তো আপনার বাসর রাতেও ভালো ছিল। সুমাইয়া মুচকি হাসলো, মনে মনে বলল, যদি কখনো হয় তাহলে দেখা যাবে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে সুমাইয়া বলল, আমরা যখন যা ভাবি সেটা কি সবসময় সত্য হয়? কিছু ভালোবাসা, কিছু গোপনীয়তা, কিছু না পাওয়া জীবনে থাকা ভালো। তোমরা চিন্তা করো না, আজ তোমাদের দিন, নিজেদের মতো এনজয় করো। আমি অন্য রুমে থাকার ব্যবস্থা করছি। কথাগুলো বলে সুমাইয়া চলে গেল। রাফি কিছু বলতে যেও বলতে পারল না। রাফি কিছু না বললেও মনের ভেতর একটা কেমন যেন ফিলিংস কাজ করছে। দরজার দিকে তাকিয়ে আছে রাফি। সুমাইয়া এতক্ষণে চলে গেছে। জেরিন বলল, কি হলো, তুমি ওদিকে তাকিয়ে আছো? না, এমনি। বুঝেছি, বড় বউয়ের প্রতি ভালোবাসাটা একটু বেশি মনে হচ্ছে। রাফি মুচকে এসে জেনের পাশে এসে বসলো। জেনের চোখে চোখ রেখে বলল, আজ আমাদের বাসর রাত, এইভাবে কি কথা বলে কাটিয়ে দেবে? জেনি একটু লজ্জা পেয়ে গেল, মুচকি হেসে বলল, তো আর কি করার ইচ্ছা আছে নবাবের? বাসর রাতে সবাই যা করে। সবাই কি করে? কাছে আসো, বুঝিয়ে দিচ্ছি। জেন রাফিকে ধাক্কা দিয়ে উঠে গেল। ওয়াশরুমে যেতে যেতে বলল, আগে ফ্রেশ হয়ে আসি, তুমিও জামা কাপড় ছেড়ে নাও, এখনই ধৈর্য হারালে হবে? এই কথা বলে জেন ওয়াশরুমে চলে গেল। এদিকে সুমাইয়া অন্য রুমে একটা বই হাতে বসে আছে। বইয়ের পাতায় মনোযোগ কিছুতেই আজকে স্থির হচ্ছে না, কেন জানি মনটা অস্থির অস্থির লাগছে। সুমাইয়া বিরক্ত হয়ে বইটা বন্ধ করে খাটের উপর রেখে দিল। খাট থেকে নেমে জানালার কাছে এসে দাঁড়িয়ে সুমাইয়ের আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে দেখল আজ অনেক বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারিদিকে আলোকিত। রূপকথার পরীরা এই জ্যোৎস্না রাতে হয়তো তাদের সঙ্গীকে নিয়ে ভালোবাসার সমুদ্রে পাড়ি দিচ্ছে। রাফি খাটে বসে আছে। যে অনেকক্ষণ হলো ওয়াশরুমে গেছে, এখনো বের হয়নি। ওয়াশরুমের দিকে তাকিয়ে রাফি বলল, এতক্ষণ লাগে? সে কখন গেছে? কি করছে এতক্ষণ? সব কিছুতেই যে কেন মেয়েদের এত দেরি হয়? রাফি এসব ভাবতে ভাবতেই ওয়াশরুম থেকে জেরিন বেরিয়ে আসলো। রাফি জেরিনের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। কালো রঙের পাতলা একটা নাইটি পরে আছে। রাফি এটা দেখে আরও অবাক হয়ে গেল। এই নাইটিটা তো সুমাইয়ের নাইটি জেন পরেছে যে। জেন চুল মুছতে মুছতে রাফির সামনে এসে দাঁড়িয়ে বলল, এভাবে হাঁ করে তাকিয়ে থাকার কি আছে? রাফি জেনের কোমরে দু হাত দিয়ে ধরে নিজের কাছে টান দিয়ে নিয়ে আসলো। জেনের নরম কোমর রাফির হাতে স্পর্শ লাগতেই জেন হালকা কেঁপে উঠল। ঠোঁট কামড়ে জেরিন বলল, কি করছো তুমি? কেন? আমি আমার বিয়ে করে বউকেও কি ধরতে পারবো না? আচ্ছা জেরিনা, একটা কথা বলো। কি কথা? এটা তো নাইটি? হ্যাঁ,
আমি ওয়াশরুমে যাওয়ার পরে দেখলাম এটা সুন্দর করে রাখা আছে, সব কিছুই গুছিয়ে রাখা ছিল। আর আমার কাছে তো কোনো নাইটি নেই এখন, বাসা থেকেও তো নিয়ে আসিনি, তাই এটাই পরে নিলাম। কেন, ভালো লাগছে না? না তা না, আসলে এটা সুমাইয়ের নাইটি মনে হচ্ছে। ও এই কথা, এখানে মনে হওয়ার কি আছে? ওয়াশরুম তো তোমার, আর বাসায় তোমার দুইটা বউ, এখানে তো অন্য কেউ নেই যে এটা অন্য কারো নাইটি হবে। অফকোর্স এটা তোমার বড় বউয়ের। রাতে ফিল করতে পারছে নাইটি থেকে সুমে আপুর গায়ে ঘ্রাণ আসছে। রাফি আনমনে জেনের পেটে নিজের নাক লাগিয়ে নাইটির ঘ্রাণ নিতে লাগলো। জেন রাফির এমন স্পর্শে কাঁপছে উঠল, হাত থেকে টাওয়ালটা নিচে পড়ে গেল। জেন রাফির মাথায় হাত দিয়ে রাফিকে খামছে ধরল। রাফি মুহূর্তে যেন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতে চলেছে। এদিকে নাইটি থেকে সুমায়াপুর গায়ে ঘ্রাণ রাফিকে পাগল করে তুলেছে, অন্যদিকে জেনের শরীরের ঘ্রাণ সেই পাগলামিকে আরও দ্বিগুণ করে তুলেছে। রাফি হালকা একটু নাইটি খুলে অবাক হয়ে জেনে নাভির দিকে তাকিয়ে আছে। কি অপরূপ লাগছে। রাফি হাত দিয়ে জেনে নাভি স্পর্শ করতে জেন যেন কারেন্টের শক খেলো। একটা পুরুষের স্পর্শ এতটা ভয়ানক হতে পারে সেটা হয়তো জেন আগে বুঝতে পারেনি। রাফির সামান্য স্পর্শ পুরো শরীর যেন আয়ত্তের বাইরে চলে গেছে। শরীরের রক্ত যেন দিক বেদিক ছোটাছুটি করছে, ক্রোমোজোম ও উত্তেজনার ঢেউ বইছে। জেন সহ্য করতে না পেরে রাফিকে দুহাত দিয়ে ধরে নিজের পেটের সঙ্গে খুব জোরে জড়িয়ে নিল। রাফি দুহাত জেনের উন্মুক্ত কোমর ধরে হালকা একটু চাপ দিতে জেনের মুখ থেকে হালকা একটু শব্দ বের হলো। জেনের মুখ থেকে এমন শব্দ শুনে রাফির উত্তেজনা যেন আরও বেড়ে যাবে। রাফি জেনের কোমর চেপে ধরে নাভির উপরে হালকা করে একটা চুমু দিল। সঙ্গে সঙ্গে জেনের পুরো শরীর শিহরণে কাঁপতে লাগলো। হঠাৎ করে জেন রাফিকে দূরে সরিয়ে দিয়ে দৌড়ে বেলকনির কাছে চলে গেল। বেলকনি ধরে বড় বড় নিঃশ্বাস নিয়ে চলেছে জেন, পুরো শরীর ঘেমে উঠেছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফালাফি করতে শুরু করে দিয়েছে। রাফি বুঝতে পারলো জেন এখনও প্রস্তুত না, তাই নিজেকে শান্ত করে উঠে দাঁড়িয়ে গেল রাফি। আস্তে আস্তে জেনের কাছে এসে পিছন থেকে জেনকে জড়িয়ে ধরে জেনের গলায় একটা হালকা চুমু খেয়ে বলল, আমার ছোট বউ মনে হয় এখনো প্রস্তুত না, মনে হচ্ছে আরও কিছু সময় লাগবে। জেন লজ্জায় লাল হয়ে উঠেছে, মুচকি হেসে আস্তে করে বলল, এমন অনুভূতি আমি এর আগে কখনো অনুভব করিনি, এমন সুখ আমি এর আগে কখনো কল্পনা করিনি। যৌবনের সুখ তার শখের পুরুষের আদরে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে সেটা আমি আগে জানতাম না, তবে এখন বুঝতে পারছি। পাগলি মেয়ে একটা, রাত তো অনেক হয়েছে, আসো ঘুমাবে। আচ্ছা, একটা কথা বলবে? কি কথা? তোমার বড় বউয়ের সঙ্গে বাসরাতে এসব হয়েছে বুঝি? তোমার কি মনে হয়? এখানে মনে হওয়ার কি আছে? আমি তো শুধু জানতে চাইছি, তোমার বিয়ে করা বউ, তোমার অধিকার তো আছেই। আর তাছাড়া ভরা যৌবনে দুটো দেহ কখনোই কি দূরে থাকতে পারে? লোহা আর চুম্বক যেমন একে অপরকে নিজের কাছে টানে, তেমনি এই যৌবন নারী পুরুষকে কি করে আলাদা থাকতে দেয়? সত্যি বলতে তোমার সতীনের সঙ্গে আমার এসব কিছুই হয়নি। সত্যি? হ্যাঁ, বাসরাতে তোমার সতীন সারা রাত বই নিয়েই পড়েছিল, কোথায় বাসর আর কোথায় কি।